আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম 1000 প্রায়োরিটি এমসিকিউ তৃতীয় লেকচারে। আজকে আমরা পড়ব শৈবাল ছত্রাক আর ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এই অধ্যায়ের লেকচার প্রিপেয়ার করার সময় আমি আমার বউকে বলতেছিলাম যে এই শৈবাল ছত্রাক অধ্যায়টা না আমি নিজেই ভুলে যাই, এজন্য এই অধ্যায়ে আমি সব মুখস্থ মনে রেখে বলতে পারবো না, তাই অনেক কিছু আমি বইয়ের ছবি নিয়ে আসছি এই জায়গায়। সত্যি কথা, টিচার হিসাবে আমি নিজে ওই শৈবাল ছত্রাক অধ্যায়ের মধ্যে এত ইনফরমেশন এগুলো ভুলে যাই। প্লাস এই অধ্যায়টা আমাদের শর্ট সিলেবাসে নাই, এইচএসসি লাইফে ভালোভাবে পড়া হয় না, অ্যাডমিশন টাইমে সেই অধ্যায়টা আরো আতঙ্ক হয়ে যায়। এক আবুল হাসান স্যারের বইয়ের ইনফরমেশন মনে রাখতে গিয়ে আমাদের হালুয়া টাইট হয়ে যায়, সেখানে বিগত বছরের সব প্রশ্ন আসছে আলিম স্যারের বই থেকে। সো আইরনি হয়ে গেছে। এখন এই শৈবাল ছত্রাকের সাথে ব্রায়োফাইটা টেরিডোফাইটা আছে, যেটা পুচকু অধ্যায়, বাট শৈবাল ছত্রাকের মধ্যে অনেক ইনফরমেশন আছে। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের জন্য তুলে নিয়ে আসার জন্য। আশা করি ক্লাসটা তোমার জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। তো চলো আমরা শুরু করি আমাদের প্রায়োরিটি 1000 এমসিকিউ সিরিজের তৃতীয় লেকচার, শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটা। তাহলে আমাদের আজকে পড়ার টপিক কি? আজকে পড়ার টপিক হচ্ছে আমাদের শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা টেরিডোফাইটা। চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন, যে কি প্রশ্ন বলছে? প্রথম প্রশ্ন, ক্লোরোফিল বিশিষ্ট থ্যালোফাইট উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? থ্যালোফাইট মানে কি? থ্যালোফাইট মানে হচ্ছে যাদের দেহটা থ্যালোয়েড, যাদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। থ্যালোফাইটা বললে আসে শৈবাল, আসে ছত্রাক, আসে আর আসে আমাদের মস। এই থ্যালোফাইটা দেহটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, সেটাই তুমি যে ভাগ করতে পারবা না। মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তাহলে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতায় ভাগ করতে পারি না? থ্যালোফাইটা, শৈবাল ছত্রাক এবং মস। এখন এখানে ছত্রাকটা আমাদের ক্লোরোফিল বিহীন, ছত্রাকটা কি ক্লোরোফিল বিহীন। তাহলে ক্লোরোফিল যুক্ত আছে শৈবাল এবং মস। ক্লোরোফিল যুক্ত কি আছে? শৈবাল এবং মস। এই দুইটা আমাদের ক্লোরোফিল যুক্ত। এই দুইটা কি আছে? এই দুইটা আমাদের ক্লোরোফিল যুক্ত। এরপরে প্রশ্ন আমাদের শৈবাল নিয়ে স্টাডি করাকে কি বলে? শৈবাল নিয়ে পড়ালেখা করব, শৈবাল খুব ভালো, শৈবাল নিয়ে চলো পড়ালেখা করি। শৈবাল নিয়ে পড়ালেখা করাকে বলা হয় ফাইকোলজি। ফাইকোলজি বা ইংরেজিতে এটাকে আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় অ্যালগিওলজি। অ্যালগিওলজি, অ্যালগিওলজি, ফাইকোলজি এবং কি অ্যালগিওলজি। ফাইকোলজি এবং কি অ্যালগিওলজি। মাইকোলজি যে আমাদের রয়েছে, মাইকোলজি মানে কি নিয়ে পড়ালেখা করা? মাইকোলজি মানে ছত্রাক নিয়ে স্টাডি। ছত্রাক নিয়ে স্টাডি, ছত্রাক নিয়ে পড়ালেখা করব, সেটাকে বলবো মাইকোলজি। ভাইরোলজি ভাইরাস নিয়ে পড়ালেখা, ভাইরোলজির জনক কে? স্ট্যানলি। ব্যাকটেরিওলজি মানে ব্যাকটেরিয়া নিয়ে পড়ালেখা, জনক কে? লুই পাস্তুর। চলো, সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি বলা হয়? যে শৈবালটা একদম সম্পূর্ণ মুক্ত ভাসমান শৈবাল, তাকে বলি ফাইটোপ্ল্যাঙ্কটন। একদম সম্পূর্ণ পানির মধ্যে মুক্ত ভাসমান, ফাইটোপ্ল্যাঙ্কটন। লিথোফাইট যে শৈবালটা, এটা পাথরের গায়ে জন্মানো শৈবাল। যে শৈবালটা পাথরের গায়ে জন্মায়, পাথরের গায়ে জন্মানো শৈবাল, যে শৈবাল পাথরের গায়ে জন্মায় তাকে বলি লিথোফাইট। বেন্থিক কাকে বলি? জলাশয়ের মাটিতে যে শৈবালটা থাকে, জলাশয়ের ভেতর মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ের মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ের মাটিতে আবদ্ধ শৈবাল। জলাশয়ের মধ্যে মাটিতে যে শৈবালটা আবদ্ধ থাকে, মাটিতে আবদ্ধ শৈবাল, এটাকে বলি আমরা বেন্থিক। ডায়াটম জিনিসটা কি? ডায়াটম একটা স্পেশাল টাইপের যে শৈবাল, যার কোষ প্রাচীর ফুস্টিওল দ্বারা গঠিত। ডায়াটম একটা স্পেশাল জিনিসের শৈবাল। আমাদের এক শৈবাল অন্য শৈবালের গায়ে জন্মাইলে তখন তাকে কি বলবো? আরেকটা আমাদের একটা এপিফাইট, আর একটা এন্ডোফাইট। শৈবাল উচ্চ শ্রেণীর উদ্ভিদের ভেতর যদি জন্মায়, শৈবাল উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে যদি জন্মায়, শৈবাল উচ্চ শ্রেণীর আমাদের জীবদেহের অভ্যন্তরে, শৈবাল উচ্চ শ্রেণীর জীবদেহের অভ্যন্তরে যখন জন্মাবে, তখন তাকে বলবো কি ফাইট? তখন তাকে বলবো এন্ডোফাইট বলবো। আর যখন শৈবাল অন্য শৈবালের গায়ে জন্মায়, একটা শৈবাল যখন অন্য শৈবালের গায়ে জন্মায়, তখন তাকে আমরা বলি এপিফাইট। তখন তাকে কি বলি আমরা? এপিফাইট। একটা শৈবাল অন্য শৈবালের উপর জন্মালে এপিফাইট, একটা শৈবাল জীবের অভ্যন্তরে জন্মালে এন্ডোফাইট। জলাশয়ের মাটিতে আবদ্ধ শৈবাল বেন্থিক,
আর হচ্ছে পাথরের গায়ে জন্মানো শৈবাল লিথোফাইট। এখানে ডিস্টার্ব নষ্ট করতেছে টেলিগ্রাম তুমি ডিস্টার্ব নষ্ট করে তো তোমাকে এখন ক্যান্সেল আউট করে দিতে হবে, কুইট। ওকে, আসো যেখানে ছিলাম টেলিগ্রামটাকে হচ্ছে যে আমরা জয় বাংলা করে দিয়ে আসলাম। এরপরের প্রশ্ন হচ্ছে শৈবালের স্পোরঞ্জিয়াটা কেমন? শৈবালের স্পোরঞ্জিয়া মানে কি? স্পোরঞ্জিয়া হচ্ছে স্পোর তৈরি করে যে, স্পোরঞ্জিয়া মানে কি? স্পোর তৈরি করে যে, স্পোর তৈরি করে যে, স্পোর তৈরি করে যে তাকে কি বলি আমরা? স্পোর তৈরি করে যে তাকে বলি হচ্ছে আমরা স্পোরঞ্জিয়া বলি। এই স্পোরঞ্জিয়াটা, শৈবালের স্পোরঞ্জিয়াটা হয় এককোষী। শৈবাল এবং ছত্রাক উভয়ের স্পোরঞ্জিয়াই হচ্ছে এককোষী হয় আমাদের। বহুকোষী স্পোরঞ্জিয়া হয় কার? ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার স্পোরঞ্জিয়া স্পোর তৈরি করে যে কোষ সেটা আমাদের হচ্ছে বহুকোষী হয়। ব্রায়োফাইট এবং কার ক্ষেত্রে? টেরিডোফাইটা। এই দুজনের ক্ষেত্রে আমাদের স্পোরঞ্জিয়া বহুকোষী হয়। শৈবাল কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাকে বলে অটোট্রফ। আর যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তার খাবার দাবার অন্য কেউ তৈরি করে দেয়, তাকে হেটারোট্রফ বলা হয়। সায়ানোব্যাকটেরিয়া সঞ্চিত খাদ্য আসলে কি? শৈবালের সঞ্চিত খাদ্য হওয়া উচিত স্টার্চ, কিন্তু সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া আরেকটা নাম কি? নীলাভ সবুজ শৈবাল। এই দুনিয়ায় শালক সংশ্লেষণ শুরু করছে কে? এই নীলাভ সবুজ শৈবাল, বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি। ইংরেজিতে এটাকে কি বলি? ব্লু গ্রিন অ্যালজি। এই যে ব্লু গ্রিন অ্যালজি আছে, ওই তো শুরু করছে দুনিয়াতে শালক সংশ্লেষণ। এই যে ব্লু গ্রিন অ্যালজি বা বিজিএ, এই সায়ানোব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ইস্ট, প্রাণী দেহ, এই সব জায়গায় সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এইসব জায়গায় সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য কার কার? প্রাণী দেহ। তারপর হচ্ছে এই ব্লু গ্রিন অ্যালজি, নীলাভ সবুজ শৈবাল এবং ইস্ট, এদের সবার সঞ্চিত খাদ্য কি? এদের সবার সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্য কে? সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। কালকের ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম এই গ্লাইকোজেন আমাদের কি? গ্লাইকোজেন বলো তো কার পলিমার? আলফা ডি গ্লুকোজের পলিমার না বিটা ডি গ্লুকোজের পলিমার? প্রশ্ন অ্যান্সার পর্ব কিন্তু শুরু হয়ে গেল, উত্তর দিয়ে দাও। নিচের কোন শৈবাল 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে? বিশাল বড় হতে পারে। 60 মিটার মানে কিন্তু বিশাল বড়। এটা হচ্ছে ম্যাক্রোসিস্টিস, এটা 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর ক্ষুদ্রাকার শৈবালকে, সবচেয়ে ক্ষুদ্রাকার শৈবাল হচ্ছে আমাদের প্রোক্লোরোকক্কাস। এই শৈবালটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার শৈবাল, প্রোক্লোরোকক্কাস। এরপর দেখো এককোষী সচল শৈবাল নিচের কোনটা? কোন শৈবালটা এককোষী এবং সচল? সেটা হচ্ছে এই যে আমাদের ক্ল্যামাইডোমোনাস, এটা এককোষী এবং সচল শৈবাল। এই যে আমাদের এখানে এই ক্লোরেলাটা হচ্ছে এককোষী এবং নিশ্চল শৈবাল। এককোষী প্লাস হচ্ছে ক্লোরেলাটা হচ্ছে নিশ্চল শৈবাল। ভলভক্স পেন্ডোরিনা ইউডোরিনা, টার্মগুলা মনে রাখতে দাঁত ভেঙে যায়। এই তো 17 তারিখ পর্যন্ত মনে রাখো, চান্স পেয়ে গেলে পরে মনে রাখা লাগবে না। ভলভক্স পেন্ডোরিনা ইউডোরিনা এরা হচ্ছে সচল কলোনি মানে যেখানে অনেকগুলা শৈবাল একসাথে আছে। এরা এককোষী না, অনেক শৈবাল একসাথে আছে, তাকে বলি সচল কলোনি। উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কি? উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে বেল্ট বা ফিতা আকৃতি বা গার্ডল আকৃতি। তাহলে হচ্ছে গার্ডল আকৃতি, বা এটাকে বলা হয় বেল্ট আকৃতি বা ফিতা আকৃতির। গার্ডল বা বেল্ট বা ফিতা আকৃতির বা আংটি আকৃতির। তাহলে উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের অনেকগুলো অংশ রয়েছে, বেল্ট বা ফিতা বা গার্ডল বা আংটি আকৃতির। এগুলো হচ্ছে আমাদের উলোথ্রিক্সের এই আকৃতি। উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? বেল্ট আকৃতির, ফিতা আকৃতির, আংটি আকৃতির বা গার্ডল আকৃতির উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট। শৈবালের কোষ প্রাচীরের মূল উপাদান কি? শৈবাল এর কোষ প্রাচীরের মূল উপাদান সেলুলোজ। ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান কি? ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান কি? ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে কাইটিন। কোষ প্রাচীরের মূল উপাদান কাইটিনটা আসলে কি?
কাইটিনটা কোন ধরনের কেমিক্যাল? কাইটিনটা হচ্ছে নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড, নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড, নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড। কাইটিনটা কি আমাদের? কাইটিনটা হচ্ছে নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড। শৈবাল দ্বারা ফটোসিনথেসিস শুরু হয়েছে এবং এখনো পৃথিবীর 60% ফটোসিনথেসিস শৈবাল করে। কত ভাগ ফটোসিনথেসিস শৈবাল করে? 60%। অনেক জায়গায় 70% বলে, কিন্তু আমাদের আবুল হাসান স্যারের বই 60%ই বলা আছে। এতক্ষণ সহজ প্রশ্ন ছিল, এখন একটু ভেতরে ঢুকি। ম্যারিন মস নামে কোন শৈবাল পরিচিত? ম্যারিন মস বা সামুদ্রিক শৈবাল, ম্যারিন মস বা বাংলায় বলি এটাকে সামুদ্রিক শৈবাল। এই ম্যারিন মস বা সামুদ্রিক শৈবাল নামে কে পরিচিত? পরিচিত হচ্ছে এই লোহিত শৈবালটা ম্যারিন মস বা সামুদ্রিক শৈবাল নামে পরিচিত। এখান থেকে কিছু জিনিস ভাইয়া তোমার জন্য নিয়ে আসছি, যে জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। এগুলা হচ্ছে জানতেই হবে মেডিকেলে চান্স পাইতে গেলে। এই 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 উল্টে 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 পাল্টে যাচ্ছ কেন তুমি? আচ্ছা দেখো দেখো তোমাদের উল্টে পুল্টে গেছে, এখানে একটু বাঁকা হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমাদের কিছু কথাবার্তা বইয়ের মধ্যে বলা আছে, খেয়াল করো কি বলছে। আমাদের কিছু কথাবার্তা বলছে, কি কি কথাবার্তা আমাদের কোথায় কোথায় বলছে, আসি একটু ফোকাস দিয়ে বোঝার চেষ্টা করি। বলছে কি দেখো, যে এই যে শৈবাল, এই শৈবালটা হচ্ছে ল্যাটিন শব্দ অ্যালজি থেকে স্যার আলিম স্যারের বই, এটাকে সামুদ্রিক আগাছা বা সিউইডও বলা যায়। আমাদের হচ্ছে সমুদ্র পৃষ্ঠে প্রায় 71% আবৃত করে রাখে শৈবাল। শৈবাল পৃথিবীর 71% অক্সিজেন সাপ্লাই দেয়। আলিম স্যারের বই কিন্তু 71% বলছে। ওইসব জায়গায় যাব না, আমি যাব হচ্ছে এই যে আমাদের, খেয়াল করো আমাদের এই যে সবুজ শৈবাল, আমাদের এই যে সবুজ শৈবাল, আমরা হচ্ছে যে সবুজ শৈবালের মধ্যে যাব। এই সাদার মধ্যে কালো চলে আসলো কোথা থেকে? সাদা সাদা সবকিছু ছিল, এই কালো কালো কোথা থেকে চলে আসলো? আমাদের কালো ডিস্টার্ব নষ্ট করতে চলে আসছে কালো। আসো দেখো এখানে বলছে সবুজ শৈবাল বা এই যে গ্রিন অ্যালজি, যাদেরকে আমরা ক্লোরোফাইটা বলি, এর উদাহরণ স্পাইরোগাইরা, জিগনেমা, অইডোগোনিয়াম, ভলভক্স, ক্লাইমাইডোমোনাস, এরা হচ্ছে সবুজ শৈবাল। বাদামি শৈবাল যে আছে আমাদের ব্রাউন অ্যালজি, যাদেরকে আমরা ফিওফাইটা বলি, এরা সমুদ্রে পানির নিচে বিখ্যাত কেল্প ফরেস্ট গঠনকারী বৃহত্তর কেল্প শৈবাল। এই যে এরা হচ্ছে বড় শৈবাল, ম্যাক্রোসিস্টিস, সার্গাজাম, এরা হচ্ছে কেল্প শৈবাল এবং এরা সমুদ্রের নিচে কেল্প ফরেস্ট গঠন করে। লাল বা লোহিত শৈবাল যে আছে, রেড শৈবাল, রডোফাইটা, এটা সামুদ্রিক মস বা মেরিন মস নামে পরিচিত। এর কোষে ফাইটোএরিথ্রিন নামক রঞ্জক থাকে, এর বর্ণটা কি হয়? লাল বর্ণ দেখায়। বর্ণ লাল দেখে এদেরকে কি বলি আমরা? বর্ণ লাল দেখে এদেরকে বলি হচ্ছে যে আমরা, এরা হচ্ছে যে কি বর্ণ লাল যেহেতু, তাই এদেরকে আমরা বলি যে এরা লোহিত শৈবাল। তাহলে এই জায়গায় এক্সট্রা ইনফো গুলো একটু দেখে নিলা তুমি, খুব ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফো। এরপর এখানে দেখো, এখানে বলছে এরা প্রবাল প্রাচীর গঠনে অংশগ্রহণ করে এই শৈবাল, তাই একে কোরালাইন অ্যালজি বলা হয়। এটা গত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যে প্রবাল প্রাচীর গঠনে অংশ নেয় কোন শৈবাল? প্রবাল প্রাচীর গঠনে অংশ নেয় এই শৈবালটা, প্রবাল প্রাচীর গঠনে অংশ নেয় বলে এটাকে বলা হয় হচ্ছে কোরালাইন অ্যালজি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কোরালাইন অ্যালজি বলা হয়। উদাহরণ হচ্ছে কোরালানিয়া, কোরালিনা, তারপর হচ্ছে পলিসিফোনিয়া, স্টাইলোনেমা। আচ্ছা, সোনালী হলুদ শৈবাল বা ডায়াটম, সোনালী হলুদ শৈবালের আরেকটা নামই ডায়াটম। এরা ফাইটোপ্ল্যাঙ্কটন নামে পরিচিত। এদেরকে সমুদ্রের অলংকার বা জুয়েল অফ দ্য সি বলা হয়, বা জীবিত বর্ণালী পাথর, লিভিং অপালস বলা হয়। এই আমাদের সোনালী হলুদ শৈবাল থেকেও দেখা যায় এর মধ্যে ডিনোফ্লাজেলেট থাকে, যা রাতের অন্ধকারে আলো উৎপাদন করে, একে বায়োলুমিনেসেন্স বলা হয়। নকটুলিয়া, আমরা জানি পাইরোফাইটাও বায়োলুমিনেন্স দেয়, আবার সোনালী হলুদ শৈবালেরও ডিনোফ্লাজেলেট যে আছে সে আমাদের কি দিতে পারে? এই ডিনোফ্লাজেলেট কিন্তু আমাদের হচ্ছে বায়োলুমিনেসেন্স দিতে পারে। শৈবালের গঠনের মধ্যে এককোষী সচল, এককোষী নিশ্চল, সচল কলোনি, নিশ্চল কলোনি সব এই জায়গায় দেওয়া আছে। তো এই দুই পেজটা আলিম স্যারের বই থেকে আনলাম, কারণ খুব খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে প্রশ্ন আসে। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? শৈবালের সঞ্চিত খাদ্য নিয়ে এরপর কথা। শৈবালের সঞ্চিত খাদ্য নিয়ে কথার মধ্যে আসো, এই ছকটা আমাকে খুব ভালো করে দেখতে হবে। শৈবালের 5টা শ্রেণী নিয়ে বইয়ের মধ্যে কথা বলা আছে। একটা হচ্ছে ক্লোরোফাইটা বা সবুজ শৈবাল, ক্রাইসোফাইটা বা গোল্ডেন ব্রাউন বা বাদামি শৈবাল, পাইরোফাইটা বা ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন, বা যেটাকে আমরা এই যে ক্রাইসোফাইটা কি বলছি আমরা, ক্রাইসোফাইটার নাম কোথায় ছিল? ক্রাইসোফাইটা নামটা হচ্ছে যে আমাদের ফিওফাইটা, রডোফাইটা, আর হচ্ছে যে আমাদের এখানে এই
ব্যাসিলারোফাইটা বা সোনালী হলুদ নামটা রাখছে আর ওই বইয়ের মধ্যে সোনালী হলুদ, এই গোল্ডেন ব্রাউন ক্রাইসোফাইটা। ফিওফাইটা বলছে বাদামি শৈবাল, আর রডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল। তো আবুল হাসান স্যার এবং আমাদের আলিম স্যারের বই ইনফরমেশন মিলে না, ওইখান থেকে যেগুলো আমরা দরকার জেনে নিয়েছি। এখন দেখো যে আমাদের ক্লোরোফাইটা যে সবুজ শৈবাল, এর মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিনয়েড আছে, এই সঞ্চিত খাদ্য শ্বেতসার বা স্টার্চ। আমাদের হচ্ছে যে এই ক্রাইসোফাইটা যেটা গোল্ডেন ব্রাউন, এর মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, পরেরটা দেখো ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি। তাহলে ক্লোরোফিল বিটা এটা স্পেশাল ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা শুধুমাত্র কিন্তু ক্লোরোফাইটা শৈবালে থাকছে, অন্য কোনো শৈবালে কিন্তু ক্লোরোফিল বি আসতেছে না। এখন দেখো এই যে ক্লোরোফাইটা সবুজ শৈবাল, এখানে হচ্ছে আমাদের শ্বেতসার বা স্টার্চ থাকে, খুব ভালো কথা, শ্বেতসার বা স্টার্চ সঞ্চিত খাদ্য। গোল্ডেন ব্রাউন যে ক্রাইসোফাইটা, তার সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। তার সঞ্চিত খাদ্য কি? ক্রাইসোল্যামিনারিন তার সঞ্চিত খাদ্য। তারপর হচ্ছে পাইরোফাইটা বা অগ্নিশৈবাল, উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম, এই সঞ্চিত খাদ্য প্যারামাইলন। এই সঞ্চিত খাদ্য কি? প্যারামাইলন, পাইরোফাইটা। ফিওফাইটা বা বাদামি শৈবাল, উদাহরণ হচ্ছে সারগাজাম, এর সঞ্চিত খাদ্য ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন। আর রডোফাইটা বা লোহিত শৈবাল যেটা পলিসিফোনিয়া, যেটা ক্লোরোফিল এ, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথনিন থাকে, এটা সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার কার্জিনান। এই পাইরোফাইটাটা কিন্তু বায়োলুমিনেসেন্স প্রদান করে বা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে এই অগ্নি শৈবালটা, এবং শীতপ্রধান দেশে এরা আলোড়িত হলে আগুনের মতো আলো হয় এবং সমুদ্রে দেখা যায় লাল লাল স্রোত দেখা যায়, যেটাকে রেড টাইড বলা হয়। তাহলে আসো আমরা যদি হচ্ছে এখানে যাই, নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? তাহলে বাদামি শৈবাল বা ফিওফাইটার সঞ্চিত খাদ্য ম্যানিটল, ল্যামিনারিন, অ্যালজিন। স্টার্চ বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য না, না। এরপর যদি প্রশ্ন যাই, ক্লোরোফিল বি কই পাওয়া যায়? ভাইয়া কিন্তু পড়ায় দিয়ে আসছি যে ক্লোরোফিল বি স্পেশাল জিনিস। শুধুমাত্র ক্লোরোফিল বি কোথায় পাওয়া যায়? ক্লোরোফাইটাতে ক্লোরোফিল বি পাওয়া যায়। ফাইকোইরিথনিন কোথায় পাওয়া যায়? রডোফাইটাতে ফাইকোইরিথনিন পাওয়া যায়। আরেকটা টার্মিনোলজি দেখো এখানে, ফিউকোজ্যান্থিন, এটাও কিন্তু একটা ভিন্ন জিনিস। ফিউকোজ্যান্থিন এটা বাদামি শৈবালের মধ্যে ফিউকোজ্যান্থিন পাওয়া যায়। রডোফাইটে শুধু ফাইকোইরিথনিন না, এই বই ফাইকোসায়ানিনের কথাও বলা আছে। ফায়ার অ্যালজি বা অগ্নিশৈবাল হিসেবে কে থাকে? পাইরোফাইটা। এরা কি করে? এরা হচ্ছে রেড টাইট করে। এরা হচ্ছে রেড টাইট করে। তারপর হচ্ছে পাইরোফাইটার শৈবালের নিচের কোন পদার্থটা থাকে? পাইরোফাইটার যে শৈবালটা আছে, সেই পাইরোফাইটার শৈবালে কোন পদার্থটা থাকে যার কারণে সে বায়োলুমিনেসেন্স বা আলো নিঃসরণ করতে পারে? সেটা হচ্ছে লুসিফেরিন থাকে। এবং এখানে এনজাইম থাকে একটা, এই এনজাইমের নামও লুসিফেরিনের সাথে মিলায়া। সেই এনজাইমটার নাম বলো তো, সেই এনজাইমটার নাম কি? এনজাইমের নাম লুসিফেরিনের সাথে মিলায়া, সেই এনজাইমটার নাম কি বলো? এবং এই বায়োলুমিনেসেন্সটা কিন্তু হচ্ছে, এবং এই যে আলো বিচ্ছুরণ করে এটাকে বায়োলুমিনেসেন্স বলে। এই লুসিফেরিন পদার্থটা কিন্তু আরেক জায়গায় আছে। কোথায় আছে? জোনাকি পোকার মধ্যে আছে। জোনাকি পোকাও কিন্তু উজ্জ্বল হয় লুসিফেরিন পদার্থটার উপস্থিতির কারণে। নিচের কোন শৈবালে কোষ প্রাচীর অনুপস্থিত? কোন শৈবালে কোষ প্রাচীর থাকে না? সেটা হচ্ছে ইউগ্লেনোফাইটাতে কোষ প্রাচীর থাকে না। ইউগ্লেনোফাইটাটা হচ্ছে প্রাণীর মতো আচরণ করে। পরীক্ষার মধ্যে আসে যে ক্লোরোফিল যুক্ত প্রাণীকে পরীক্ষার মধ্যে এটা খুব কমনলি আসে। ক্লোরোফিল যুক্ত প্রাণী হচ্ছে ইউগ্লেনা, এটা পরীক্ষার মধ্যে আসে। ক্লোরোফিল যুক্ত প্রাণী বলতে ইউগ্লেনাকে বোঝায়। সো দ্যাটস ওয়াই ইউগ্লেনার মধ্যে কিন্তু কিছু প্রাণীর ক্যারেক্টারিস্টিক, কিছু উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক থাকে। যেমন এর মধ্যে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ মানে কোষ প্রাচীর থাকবে, বাট ও কোষ প্রাচীর রাখে না নিজের মধ্যে। নিচের কোন শৈবালটা অঙ্গজ জনন নয়? শৈবালের অঙ্গজ জনন হচ্ছে কি কি? শৈবালের অঙ্গজ জনন হচ্ছে হাঁটুতে দুইবার খণ্ডন। হাঁটুতে দুইবার খণ্ডনের হা দিয়ে আসে হচ্ছে হারমোগোনিয়া। এটা হচ্ছে অঙ্গজ জনন। এটা কি? এটা হচ্ছে অঙ্গজ জনন।
জনন, অঙ্গজ জনন, অঙ্গজ জনন। হাঁটুতে দিয়ে হারমোগোনিয়া, টুতে দিয়ে টিউবার, টুতে দিয়ে টিউবার। দুই দিয়ে বিভাজন বুঝায়, খণ্ডন দিয়ে খণ্ডায়ন বুঝায়, খণ্ডায়ন, খণ্ডায়ন, খণ্ডায়ন। আরেকটা বাকি থাকে হচ্ছে কুড়ি সৃষ্টি, কুড়ি সৃষ্টি। এরা হচ্ছে যে আমাদের শৈবালের অঙ্গজ জনন। তাহলে সেল ডিভিশন বা বিভাজন, ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন, বাডিং পাইলাম। কুড়ি সৃষ্টির ইংরেজি কি? কুড়ি সৃষ্টির ইংরেজি হচ্ছে বাডিং। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগামি। এগুলা তো যৌন জনন। এই হরমোগোনিয়ার উদাহরণ হচ্ছে নো, নষ্টকার অসিলেটোরিয়া। খণ্ডায়নের উদাহরণ নো, নষ্টকার অসিলেটোরিয়া। টিউবারের উদাহরণ হচ্ছে চারা, চারা। আর বিভাজনের উদাহরণ হচ্ছে ইউগ্লেনা। তাহলে দেখো কোষ বিভাজনের উদাহরণ কি? এই যে কোষের বিভাজন, ইউগ্লেনা। খণ্ডায়নের উদাহরণ নষ্টক অসিলেটোরিয়া। এটা বহুকোষী ফিলামেন্টাস শৈবাল, কোনো কারণে যদি ভেঙে যায় তখন হচ্ছে যে আমাদের খণ্ডায়ন হয়। টিউবার সৃষ্টি কোথায় হয়? চারাতে হয়। কুড়ি সৃষ্টি বা বাডিং প্রোটোসিফনে হয়। হরমোগোনিয়া এটা সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে দেখা যায়। এই হরমোগোনিয়াটা শুধুমাত্র সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে দেখা যায়। এই ট্রাইকম খণ্ডিতলি প্রতি খণ্ডকে হরমোগোনিয়াম বলা হয়। আঘাতের কারণে, সেপারেশন ডিস্কের কারণে, হ্যাটারোসিস তৈরির ফলে হরমোগোনিয়া তৈরি হতে পারে। এটাও নষ্টকার অসিলেটোরিয়াতে দেখা যায়। বর্তমানে এরা সায়ানোব্যাকটেরিয়াতে, মানে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াতে হরমোগোনিয়া দেখা যায়। তাহলে খণ্ডকরণের মাধ্যমে বংশবৃদ্ধি করে কে? নষ্টকার অসিলেটোরিয়া, নষ্টকার অসিলেটোরিয়া। এখন এখানে অপশনের মধ্যে নষ্টকও নাই, অসিলেটোরিয়াও নাই। খণ্ডকরণের মাধ্যমে বংশবৃদ্ধি করে কে? এখানে আমাদের নষ্টকও নাই, অসিলেটোরিয়াও নাই। এখন উত্তর কি হবে? ইউগ্লেনা, উলোট্রিক্স তো হবে না। উলোট্রিক্স হচ্ছে যে আমাদের কি এই খণ্ডায়নের মাধ্যমে। আচ্ছা, খণ্ডায়ন, কোষ বিভাজন কোথায়? খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, বহুকোষী ফিলামেন্টাস শৈবাল, বহুকোষী ফিলামেন্টাস শৈবাল। এই বহুকোষী ফিলামেন্টাস শৈবালের মধ্যে কে আসবে? বহুকোষী ফিলামেন্টাস শৈবাল এই কথাটা যখন বলবে তখন উত্তর কিন্তু উলোট্রিক্স চলে আসবে। কারণ উলোট্রিক্সটা আমরা আগে পড়ে আসছি বা বই শুরু করলে পড়বা যে ফিলামেন্টাস শৈবালের মধ্যে আসে বা সূত্রাকার শৈবালের মধ্যে উলোট্রিক্স আসে। উলোট্রিক্স পড়তে গেলেও এটা আসে যে উলোট্রিক্সের প্রজননটা খণ্ডকায়নের মাধ্যমে হয়। তাহলে উলোট্রিক্সটাও আমরা এই নো এর সাথে নো ইউ, উলোট্রিক্সটা পেয়ে গেলাম। ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? যারা ফ্লাজেলা যুক্ত, খেয়াল করো, ফ্লাজেলা যুক্ত তাদেরকে বলি জুওস্পোর। জুওস্পোরকে কি বলি আমরা? ফ্লাজেলা যুক্ত। যাদের মধ্যে ফ্লাজেলা আছে তারা হচ্ছে জুওস্পোর। যাদের মধ্যে ফ্লাজেলা নাই, ফ্লাজেলা হচ্ছে একটা চলন অঙ্গ। ফ্লাজেলাটা কি? ফ্লাজেলাটা হচ্ছে চলন অঙ্গ। ফ্লাজেলাটা কি? চলন অঙ্গ। যার ফ্লাজেলা আছে সে মুভ করতে পারে, যার ফ্লাজেলা নাই সে তো মুভ করতে পারে না, স্থির থাকে, একটা প্লেনে নির্দিষ্ট থাকে। তো এটাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। তাহলে এটা হচ্ছে ফ্লাজেলা বিহীন, একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত আর একটা হচ্ছে ফ্লাজেলা বিহীন দেখতে পাচ্ছি। দেখো আমাদের এই যে অযৌন জননের মধ্যে কি আছে? এই যে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে আমাদের স্পোর তৈরি হয়। এই স্পোর তৈরি হয় যে কোষটা থেকে তাকে স্পোরঞ্জিয়াম বলি। যে কোষ থেকে স্পোর উৎপন্ন হয় তাকে স্পোরঞ্জিয়াম বলি। এটা কি আমরা এককোষী বলছি। স্পোরটা যদি ফ্লাজেলা বিশিষ্ট হয় তখন তাকে চলরেণু বা জুওস্পোর বলে, উদাহরণ উলোট্রিক্স। এখানে 2 থেকে 4টা ফ্লাজেলা থাকতে পারে, জুওস্পোরে সাধারণত 4টা ফ্লাজেলা থাকে। স্পোরটা যদি ফ্লাজেলা বিহীন হয় তাহলে অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর বলি, উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরা। এই স্পোরটা যদি দীর্ঘ শুষ্ক পরিবেশে, অ্যাপ্লানোস্পোরটা পুরো প্রাচীরে বেষ্টিত হয় তখন তাকে হিপনোস্পোর বলে, যখন সে ঘুমায় হিপনোস্পোর। মাতৃকোষ আর হচ্ছে স্পোর দেখতে যদি সমগুণ সম্পন্ন হয় তাহলে বলি অটো 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 হয়ে গেছে, অটো স্পোর বলি। অনেকগুলা স্পোর আছে পেটের ভেতর খাবার দাবার জমায় তারপর ঘুম নেয়, যে পুরো প্রোটোপ্লাস্টে প্রচুর খাদ্য সঞ্চয় করে তারপর হচ্ছে যে সে ঘুম দেয়। এটাকে বলে একাইনিটি। একাইনিটির উদাহরণ নষ্টক, পিথোফোরা, ক্লাইডোফোরা। এর হচ্ছে একাইনিটি। ডায়াটম জাতীয় শৈবাল, স্পেশাল শৈবাল ডায়াটম, ডায়াটম। সেই ডায়াটম জাতীয় শৈবালে আমাদের বিশেষ রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়, এদেরকে বলে অক্সিস্পোর। তাহলে অক্সিস্পোর টার্মটা কার জন্য স্পেশাল? ডায়াটমের জন্য স্পেশাল। উদাহরণ কি? নেভিকুলা। এই পুরা জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট, একদম ছবি তুলে ভাইয়া নিয়ে চলে আসছি, যে বইয়ের ছবি, যে আশপাশে আর কিছু বলার নাই। ছবিকার? বইয়ের ছবি, এটা বইয়ের ছবি নিয়ে চলে আসছি। এখন দেখো যে আমাদের এই যে প্রশ্ন আসছে ডায়াটম জাতীয় শৈবালে দিলে কোন স্পোর পাওয়া যায়? জবাব চায় বাংলা, উত্তর দাও। জবাব চায়
জবাব চাই বিওবি, জবাব চাই বিওবি, উত্তর দাও, জবাব চাই। কান টান ফাটাই দিচ্ছি তোদের না। একাইনিটির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটা? একাইনিটি হচ্ছে পেটের ভেতর খাবার দাবার পুরে রাখে। একাইনিটির মাধ্যমে বংশ বিস্তার করে ন্যাভিকুলা, ক্ল্যাডোফোরা, পিথোফোরা, ন্যাভিকুলা, ক্ল্যাডোফোরা, পিথোফোরা। তাহলে কি হবে? ক্ল্যাডোফোরা। এই অধ্যায়টা খুব বোরিং, এই অধ্যায়টা পড়তে খুব কষ্ট লাগে, ইনফরমেশন গুলা মাথায় রাখতে কষ্ট লাগে, কিন্তু এই তো আর 7টা দিন কষ্ট করো ইনশাআল্লাহ। তারপর দেখো, স্পোর পুরো আবরণে দিয়ে আবৃত থাকলে তাকে কি বলে? স্পোরটা যদি পুরো আবরণ দ্বারা আবৃত থাকে তখন তাকে আমরা কি বলবো? জুওস্পোর, অ্যাপ্লামিস্পোর, এগুলা তো বলবো না। ক্ল্যামাইডোস্পোর বলা হয় যখন স্পোর পুরো আবরণ দ্বারা আবৃত থাকে। কি বলা হয়? ক্ল্যামাইডোস্পোর। নিচের কোনটা শৈবালের যৌন জনন নয়? শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, যেখানে পুংগ্যামিট স্ত্রীগ্যামিট দেখতে সেম। অ্যানাইসোগ্যামাস, পুংগ্যামিট বড়, স্ত্রীগ্যামিট ছোট। উগ্যামাস, পুংগ্যামিট বড়, সরি, অ্যানাইসোগ্যামাসে পুংগ্যামিট ছোট, স্ত্রীগ্যামিট বড়। তার মানে দুইটা সেম সাইজের হচ্ছে না, এজন্য নাম অ্যানাইসোগ্যামাস। উগ্যামাসে হচ্ছে পুংগ্যামিট ছোট কিন্তু সচল, স্ত্রীগ্যামিট বড় কিন্তু নিশ্চল, তখন তাকে উগ্যামাস বলা হয়। তো যৌন জনন নয় কোনটা? বাডিং। বাডিং তো যৌন জনন নয়, অঙ্গজ প্রজনন বাডিং। এখানে দেখো উদাহরণের মধ্যে আমি উদাহরণগুলো নিয়ে আসছি এখানে, যে আইসোগ্যামাস উদাহরণ উলোথ্রিক্স, অ্যানাইসোগ্যামাস পেন্ডোরিনা, উগ্যামাস ফুকাস, এবং এর মধ্যে আইসোগ্যামাস সবচেয়ে আদি প্রকৃতির, উগ্যামাস সবচেয়ে কি উন্নত প্রকৃতির হয়। উগ্যামির ক্ষেত্রে কোনটা সত্যি? স্ত্রীগ্যামিট। আচ্ছা, কোনটা মিথ্যা? উগ্যামির ক্ষেত্রে কোনটা মিথ্যা? স্ত্রীগ্যামিট নিশ্চল হয়। উগ্যামিত থেকে স্ত্রীগ্যামিট নিশ্চল হয়, 100% সঠিক। স্ত্রীগ্যামিট বড় হয়, 100% সঠিক। পুংগ্যামিট সচল হয়, 100% সঠিক। পুংগ্যামিট বড় হয়, 100% মিথ্যা। পুংগ্যামিট বড় না, পুংগ্যামিট কি হয়? ছোট হয়। পুংগ্যামিট কি হয়? ছোট হয়। উলোথ্রিক্সের জুওস্পোরে কয়টা ফ্লাজেলা থাকে? উলোথ্রিক্সের জুওস্পোরে ফ্লাজেলা থাকে 4টা। 4টা। উলোথ্রিক্সের আমাদের হচ্ছে গ্যামেটে কয়টা ফ্লাজেলা থাকে? গ্যামেট, এই উলোথ্রিক্সের গ্যামেটে 2টা ফ্লাজেলা থাকে। উলোথ্রিক্সের গ্যামেটে 2টা ফ্লাজেলা থাকে। উলোথ্রিক্সের গ্যামেটে কি থাকে? 2টা ফ্লাজেলা থাকে। উলোথ্রিক্সের জাইগোটে কয়টা ফ্লাজেলা থাকে? উলোথ্রিক্সের জাইগোটে 4টা ফ্লাজেলা থাকে। 4টা ফ্লাজেলা থাকে। উলোথ্রিক্সের জাইগোটে কয়টা ফ্লাজেলা থাকে? 4টা ফ্লাজেলা থাকে। কয়টা ফ্লাজেলা? 4টা ফ্লাজেলা থাকে। জাইগোটে 4টা ফ্লাজেলা থাকে। গ্যামেটে কয়টা ফ্লাজেলা থাকে? 2টা ফ্লাজেলা থাকে। পুংগ্যামিটে 2টা, স্ত্রীগ্যামিটে 2টা, মিলে কি হয়? 4টা ফ্লাজেলা জাইগোটে তৈরি হয়। নিচের কোষের কোনটির কোষের সাইটোপ্লাজমে প্রাইমোডিয়াল ইউট্রিকল প্রকৃতির? প্রিমোডিয়াল ইউট্রিকল প্রকৃতির হচ্ছে যে কোনটার সাইটোপ্লাজম? এটা হচ্ছে বেসিক্যালি, এই হচ্ছে যে আমাদের কোষ ঝিল্লি, এটা কি আমাদের? এই হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির বাইরে আমাদের হচ্ছে যেরকম একটা হচ্ছে যে সাইটোপ্লাজমের একটা আবরণ থাকে, যেটা হচ্ছে, সরি, এটা কোষ গহ্বর। এটা কি? এটা হচ্ছে কোষ গহ্বর। এটা কি? এটা হচ্ছে কোষ গহ্বর। এই যে কোষ গহ্বর, কোষ গহ্বরের চারপাশে এটা হচ্ছে সাইটোপ্লাজমের একটা লেয়ার থাকে। সেই লেয়ারটা হচ্ছে যে আমাদের একদম সুন্দর মতো হচ্ছে কোষ প্রাচীর ঘিরে থাকে। কোনটা ঘিরে থাকে? কোষ প্রাচীর ঘিরে থাকে। কি ঘিরে থাকে? কোষ প্রাচীর ঘিরে থাকে। কোষ প্রাচীর ঘিরে থাকে। কি ঘিরে থাকে? কোষ প্রাচীর ঘিরে থাকে। তো এই প্রাইমোডিয়াল ইউট্রিকলটা কোথায় থাকবে? তাহলে উত্তর দাও। এটা উলোথ্রিক্সের মধ্যে থাকে। কোথায় থাকে? উলোথ্রিক্সে থাকে। এটা একদম আননোন একটা কোশ্চেন দিলাম, একদমই আননোন তোমাদের জন্য। উলোথ্রিক্স কোন ধরনের শৈবাল? উলোথ্রিক্স কি হোমোথেলিক না হেটেরোথেলিক? দেহ আর জননাঙ্গ যখন ভিন্ন হয় তখন তাকে বলা হয় হেটেরোথেলিক। উলোথ্রিক্স হচ্ছে হেটেরোথেলিক। উলোথ্রিক্স কি? হেটেরোথেলিক। কোনটির কোষ ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে? পাইরিনয়েড হচ্ছে প্রোটিন দানা, প্রোটিন দানা, প্রোটিন দানা, প্রোটিন দানা, যার চারপাশে হচ্ছে প্রোটিন দানা, যার চারপাশে স্টার্চ থাকে। প্রোটিন দানা যার চারপাশে কি থাকে? যার চারপাশে হচ্ছে স্টার্চ থাকে। প্রোটিন দানা যার চারপাশে কি থাকে? স্টার্চ থাকে। কোথায় থাকে? উলোথ্রিক্স। উলোথ্রিক্স, উলোথ্রিক্সের ভেতরে আমাদের কি থাকে? উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে। কোথায় পামেলা দশা দেখা যায়? পামেলা দশা দেখা যায় ক্লাইমাইডোমোনাস এবং উলোথ্রিক্সে পামেলা দশা দেখা যায়। এখানে দেখা যায় যখন হচ্ছে এই দুইটার ক্ষেত্রে শুষ্ক দশা থাকে, যে একদম শুষ্ক অবস্থা, শুকায় আছে, তখন এই কোষগুলা বারবার বিভাজিত হয়, একটা জেলেটিন আবরণে আবৃত হয় এবং জেলেটিন আবরণে আবৃত থেকে জিনিসগুলাকে একটু লিকুইড লিকুইড করে রাখে এবং তার বংশবৃদ্ধি করতে সাহায্য করে। এটাকে বলে পামেলা দশা। ক্লাইমাইডোমোনাস এবং উলোথ্রিক্সে দেখা যায়। ভিটামিন সমৃদ্ধ খাদ্য নিচের কোনটা? নিচের কোন খাবারটা ভিটামিন সমৃদ্ধ? এই ক্লোরেলা,
এই শৈবালটা ভিটামিন সমৃদ্ধ খাবার হিসেবে খুব খুব ফেমাস, খুবই ফেমাস। শৈবালের ওষুধ তৈরিতে ভূমিকায় নিচের কোনটা সত্য নয়? গলগন্ড রোগে সার্গাজম, গলগন্ড রোগে ল্যামিনারিন, অ্যাগার সৃষ্টিতে হচ্ছে জেলিডিয়াম, অ্যান্টিবায়োটিক তৈরিতে পেট্রোক্লাডিয়া। আসো তো দেখি তো, এটাও হচ্ছে আমাদের এক্সট্রা ইনফো থেকে নেওয়া, আলিম স্যারের বই থেকে নেওয়া। এখানে দেখো ওষুধ তৈরিতে আমরা হচ্ছে যে কি দিয়ে রাখছি, ওষুধ তৈরিতে হচ্ছে সার্গাজম, ল্যামিনারিয়া, এইটা গলগন্ড রোগের চিকিৎসায়, জেলিডিয়াম, গ্রাসিলেরিয়া, পেট্রোক্লাডিয়া এটা অ্যাগার তৈরিতে, ক্লোরেলাটা অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়। এখানে আরেকটা নাম বলছি, অ্যাগার ডেলিয়া টেনেরা হতে গ্যালাক্টেন নামক ওষুধ তৈরি হয়, যে এইচআইভি প্রতিরোধে ব্যবহার করা হয়। ডায়াটম জীবাশ্ম সমৃদ্ধ ডায়াটমীয় মাটি পানি ফিল্টার তৈরি, বয়লার, ব্লাস্ট চুল্লির অন্তরাবরণী তৈরিতে ব্যবহার করা হয়। শৈবাল প্রাকৃতিকভাবে আমাদের হচ্ছে স্টার্চ ও পলিহাইড্রক্সি অ্যালকানয়েড জাতীয় পলিমার সৃষ্টি করে, যা থেকে বায়োপ্লাস্টিক্স পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এই জায়গায়। সো আমরা যেটা দিলে হবে কি, অ্যান্টিবায়োটিক তৈরিতে হচ্ছে যে আমাদের ক্লোরেলা দরকার ছিল, সেটা নাই। সো অ্যান্টিবায়োটিক তৈরি এখানে আমাদের পেট্রোক্লাডিয়া, এটাতে অ্যাগার তৈরিতে ব্যবহার হয়, অ্যাগার, সেখানে অ্যান্টিবায়োটিক তৈরিতে এটা ব্যবহৃত হবে না। তাহলে শৈবালের ওষুধ তৈরির ভূমিকায় সত্য নয় কোনটা জেনে নিলাম। তারপরে প্রশ্ন হচ্ছে কোনটাকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়? এখানে যারা আছে তার মধ্যে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল কোনটা? এটা আমাদের আবুল হাসান স্যারের ইনফরমেশন। বায়োফুয়েল হচ্ছে বর্তমানে বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরিতে শৈবালকে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে ফেমাসলি ব্যবহার হচ্ছে আমাদের বট্রিকক্কাস ব্রাউনি, এটা অলরেডি ব্যবহার হচ্ছে, এটাকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। ক্লোরেলা এবং স্ক্যান্ডেসমাস এই দুইটারও ব্যবহারের চেষ্টা চলছে। গোয়েন্দা সাবমেরিন শনাক্তকরণের জন্য আমরা নীলাভ সবুজ শৈবালের ফাইকোবিলিন্স প্রোটিনটা ব্যবহার করতে পারি। সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়ে শৈবাল ব্যবহার করা যায়। মাটির বয়স নির্ণয়ে ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে আমরা হচ্ছে যে মাটির বয়স নির্ণয় করতে পারি। মানুষের খাদ্য তালিকায় ক্লোরেলা আছে, এই ক্লোরেলাটা একটা হচ্ছে যে আমাদের ভিটামিন সমৃদ্ধ শৈবাল। তাহলে এই কথাগুলা কিন্তু আমরা জানলাম। মাটির বয়স নির্ণয় কি ব্যবহার হয়? জবাব চায় বিওবি, বলে দাও, না বললে থাকবে না, এই ক্লাস আর থাকবে না যদি তুমি না বলো। তাহলে বলো হচ্ছে জবাব চায় বিওবি, বলো জবাব চায় বিওবি মাটির বয়স নির্ণয়ে কোন শৈবাল ব্যবহৃত হয়? শৈবাল থেকে ন্যানোফিল্টার তৈরি করছে বাংলাদেশের একজন শৈবালবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা কোন ব্যবহার করেছে? পিথোফোরা শৈবাল ব্যবহার করে আমাদের হচ্ছে ন্যানোফিল্টার তৈরি করা গিয়েছে। মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করে, একদম মুখস্থ করে রাখালো, মাছের ফুলকাতে রোগ সৃষ্টি করে অয়েডোগোনিয়াম, অয়েডোগোনিয়াম। আরেকটা প্রশ্ন আসে যে এখান থেকে শৈবালের অপকারিতায় ওয়াটার ব্লুম তৈরিতে কারা কারা লাগে? ওয়াটার ব্লুম তৈরিতে লাগে হচ্ছে মন, ম্যাক্রোসিস্টিক, অসিলেটোরিয়া আর নস্টক। এরা হচ্ছে মাইক্রোসিস্টিস, অসিলেটোরিয়া, নস্টক। এরা হচ্ছে ওয়াটার ব্লুম তৈরিতে, মানে এত বেশি শৈবাল জন্মাইছে যে মাছের পানিটা আর ব্যবহার উপযোগী থাকে না, মাছ সে জায়গায় বাঁচতে পারে না। হানি মাশরুমের জন্য আমাদের হচ্ছে আর্মিলেরিয়া অস্টিয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় জীব। হানি মাশরুম, আর্মিলেরিয়া অস্টিয়া, এটা কেমন আমাদের সবচেয়ে বড় জীব। দুনিয়াতে যত জীব আছে সেই জীবের মধ্যে সবচেয়ে বড় জীব হচ্ছে এই আর্মিলেরিয়া অস্টিয়া। ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটা? ছত্রাক মানুষের মতো সঞ্চিত খাদ্য একটা গ্লাইকোজেন, আরেকটা হচ্ছে তৈলবিন্দু বা চর্বি। গ্লাইকোজেন, তৈলবিন্দু, চর্বি। আচ্ছা, এই আর্মিলেরিয়া অস্টিয়া এটা থেকে কিন্তু একটা টক্সিন পাওয়া যায়, এটার নাম হচ্ছে অ্যামাটক্সিন। কি টক্সিন পাওয়া যায়? অ্যামাটক্সিন পাওয়া যায়। এবং এরা পৃথিবীর সবচেয়ে বড় জীব। এরা কি? এরা পৃথিবীর সবচেয়ে বড় জীব হচ্ছে যে এরা। ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, তৈলবিন্দু পেলাম। নিচের কোনটি সেক ফাঞ্জাইয়ের উদাহরণ নয়? সেক ফাঞ্জাই, ক্লাব ফাঞ্জাই, কি কি ফাঞ্জাই আছে আসো দেখে নেই। আমাদের হচ্ছে যে এই ছত্রাকের বৈচিত্র্যের মধ্যে প্রথমে দেখো হুলি ছত্রাক বা সেক ফাঞ্জাই। প্রথমে কি? হুলি ছত্রাক বা সেক ফাঞ্জাই। এটা হচ্ছে অ্যাসকোমাইকোটা। এই অনেক হুলি ছত্রাক যেমন ফিশন ইস্ট, বেকিং ইস্ট, মোরেল, ট্রাফল ইত্যাদি উপকারী জীব হলেও এদের অনেকে রোগ সৃষ্টি করে। যেমন এই হুলি ছত্রাকের উদাহরণ হচ্ছে ক্যান্ডিডা পেনিসিলিয়াম, স্যাকারোমাইসিস, অ্যাসপারজিলাস। এরা হচ্ছে হুলি ছত্রাকের উদাহরণ। বা সাক ফাঞ্জাই, মুগুর ছত্রাক বা ক্লাব ফাঞ্জাই ব্যাসিডিওমাইকোটা, অ্যাগারিকাস, কালভাটিয়া, তারপর হচ্ছে পুসিনিয়া, মিক্সিয়া ইত্যাদি হচ্ছে যে আমাদের ক্লাব ফাঞ্জাই বা ব্যাসিডিওমাইকোটা। একটা অ্যাসকোমাইকোটা, একটা ব্যাসিডিওমাইকোটা। অসম্পূর্ণ ছত্রাক ইমপারফেক্ট ফাঞ্জাই ডিউটেরোমাইকোটা।
এই অ্যান্টিবডি, এই অসম্পূর্ণ ছত্রাকের অ্যান্টিবডি পেনিসিলিন উৎপাদন করে, অনেক দাঁত রোগের জন্য দায়ী। পেনিসিলিয়াম, ডারমেড, এগুলা হচ্ছে অসম্পূর্ণ ছত্রাকের মধ্যে পড়ে। জাইগোট ছত্রাক বা জাইগোমাইকোটা, রাইজোপাস মিউকর এরা পড়ে। ডিম্ব ছত্রাক বা ইকফানজাই, কমাইকোটা, স্যাপ্রোলেগনিয়া পড়ে। প্রথম দুইটা ইম্পর্টেন্ট, হুলি ছত্রাক আর মুগুর ছত্রাক। হুলি ছত্রাক মানে সেকফানজাই, মুগুর ছত্রাক মানে ক্লাবফানজাই। তাহলে সেকফানজাইয়ের মধ্যে ক্যান্ডিডা পেনিসিলিয়াম এটা একসাথে, ক্যান্ডিডা পেনিসিলিয়াম এটা একসাথে। তাহলে এই যে দেখো ক্যান্ডিডা পেনিসিলিয়াম পাচ্ছ, এটা হচ্ছে সেকফানজাই। এটাকে কি বলা হয়? সেকফানজাই। এটা একটা ক্যান্ডিডা পেনিসিলিয়াম। তারপর হচ্ছে যে আমরা অ্যাসপারজিলাস স্যাকারোমাইসিস, এই যে দেখো স্যাকারোমাইসিস অ্যাসপারজিলাস, এগুলা হুলি ছত্রাক। অ্যাসপারজিলাস স্যাকারোমাইসিস এগুলা হুলি ছত্রাক। এই অ্যাগারিকাসটা হুলি ছত্রাক না, এটা কি মুগুর ছত্রাক বা ক্লাবফানজাই, ব্যাসিডিও মাইকোটার মধ্যে এই অ্যাগারিকাস পড়ে। এজন্য কিন্তু এখান থেকে ব্যাসিডিও কার্প তৈরি হয়। ব্যাসিডিয়াম এই কথাবার্তা এই জায়গায় পাই, ব্যাসিডিও স্পোর বলি আমরা অ্যাগারিকাসের মধ্যে। পরজীবী ছত্রাক থেকে যে বিশেষ হাইফার মাধ্যমে পোষক দিয়ে খাদ্য শোষণ করে তাকে কি বলা হয়? যে হাইফাটা পোষক থেকে খাবার খায় সেটাকে বলা হয় হস্টোরিয়াম। হাইফা, যদি যে হাইফা পরিবেশ পোষক থেকে, হোস্ট থেকে খাবার খায়, হস্টোরিয়াম। হাইফা পরিবেশ থেকে খাবার খায়, হাইফা পরিবেশ থেকে খাদ্য খায়। কোথা থেকে খাবার খায়? পরিবেশ থেকে খাদ্য নেয়, তখন তাকে বলি রাইজয়েড। রাইজয়েড বলি। রাইজোমর্ফটা হচ্ছে রশির মতো করে, যে হাইফাগুলা রশির মতো শক্ত হয়, যে হাইফা রশির মতো শক্ত হয় রাইজোমর্ফ। আর যখন জালের মতো বিস্তৃত থাকে তখন বলি মাইক্রোরাইজা। জালের মতো, মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন, জালের মতো বিস্তৃত থাকে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন বলি। ছত্রাকের কোষঝিল্লিতে ক্ষুদ্র পকেটের মতো ছোট 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 ছিদ্র থাকে, এদেরকে পকেট 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 লেমোজোম বলা হয়, লোমাজোম বলা হয়। ছত্রাকের ডাইমরফিজম, দুই পরিবেশে দুই রকম কাজ করে। ডাইমরফিজমটা, এই ছত্রাকের ডাইমরফিজম কার মধ্যে দেখা যায়? এটা দেখা যায় হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এটা হচ্ছে দুইটা আকৃতি দেখা যায়, মাটিতে ও সূত্রাকার। মাটিতেও কেমন? মাটিতেও সূত্রাকার। মাটিতে কিসের মতো? মাটিতে সূত্রাকারের মতো। মানুষের ফুসফুসে ডিম্বাকার। ফুসফুসে কেমন হয়ে যায়? ফুসফুসে হয় হচ্ছে ডিম্বাকার। ফুসফুসে কেমন হয়? ফুসফুসে হয় ডিম্বাকার। মাটিতে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, মাটিতে সূত্রাকার, ফুসফুসে কেমন? ডিম্বাকার। তাইলে এরা আমাদের ফুসফুসে রোগ করে, এবং ফুসফুসে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম যে রোগটা করে তাকে বলি হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম বা হিস্টোপ্লাজমোসিস। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম যে রোগ করে একে কি বলা হয়? হিস্টোপ্লাজমোসিস বলে। নিউক্লিয়াসের সংখ্যার উপর ভিত্তি করে হাইফা কয় প্রকার? 3 প্রকার। মনোক্যারিওটিক, ডাইক্যারিওটিক আর হচ্ছে ইউক্যারিওটিক। 3টা টাইপে ভাগ করা যায়। একদম একটা লেম কোশ্চেন দিলাম। ছত্রাকের সম্পূর্ণ দেহটাই প্রজননে অংশ নিলে সেটাকে বলি হলোকার্পিক ছত্রাক। আর যদি অল্প কিছু অংশ নেয়, অর্ধেক অংশ নেয়, ইউকার্পিক ছত্রাক বলি। দেখো এই যে প্রশ্ন, যে ছত্রাকের সমস্ত দেহ যখন জনন কাজে অংশ নিবে হলোকার্পিক ছত্রাক। এই হলোকার্পিক ছত্রাকের উদাহরণ কি? হলোকার্পিক ছত্রাকের উদাহরণ হচ্ছে সিনসাইট্রিয়াম। আর হচ্ছে এই যে ইউকার্পিক ছত্রাক যে, তার উদাহরণ হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া। পেনিসিলিয়ামের অযৌন জনন হয় কিসের মাধ্যমে? পেনিসিলিয়াম এইটার অযৌন জনন হয় হচ্ছে এরকম, পেনিসিলিয়াম থেকে এরকম লম্বা লম্বা অংশ তৈরি হয়। লম্বা লম্বা যে অংশ তৈরি হয় তাদেরকে বলি হচ্ছে আমরা কনিডিয়া। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি হচ্ছে আমরা কনিডিয়া বলি। তাদেরকে কি বলি? তাদেরকে বলি হচ্ছে কনিডিয়া বলি। কি বলি? কনিডিয়া বলি। হাইফার শীর্ষে কতিপয় কেন্দ্রিকা ও সাইটোপ্লাজমে সঞ্চিত খাদ্য জমা হয়ে কি তৈরি করে? কি তৈরি করে? হাইফার শীর্ষে, এটার উত্তর দাও। পারতেছি না, আর এত পারি না, বুড়ো হয়ে গেছি। উত্তর দাও, এটার উত্তর দাও। মনে রাখতে রাখতে পাগল হয়ে যেতেছি। শৈবাল ছত্রাকের একটা অধ্যায় এলো, ফালতু একটা অধ্যায়। যাক, আমাদের কিন্তু মনে রাখতে হবে 17 তারিখ পর্যন্ত। তো হচ্ছে এটার উত্তর দাও। 45 উত্তর পারি না ভাইয়া, তুমি উত্তর দিবে। অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেনও আছে, তৈলবিন্দু আছে। অ্যাগারিকাস মূলত কি সঞ্চয় করে? অ্যাগারিকাস মূলত সঞ্চয় করে তৈলবিন্দু। অ্যাগারিকাসের মূল ফোকাসটা হচ্ছে তৈলবিন্দুর দিকে। আর অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস
ক্যাম্পেস্ট্রিস, এগারিকাস ক্যাম্পেস্ট্রিস আর এগারিকাস বিসপোরাস, বিসপোরাস এই দুইটাই কিন্তু হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর এগারিকাসের মধ্যে কোনটা আমাদের হচ্ছে বিষাক্ত? এগারিকাস, এগারিকাস জ্যান্থোডারমাস, জ্যান্থোডারমাস। এই এগারিকাস জ্যান্থোডারমাসটা হচ্ছে আমাদের কেমন? বিষাক্ত। এগারিকাস জ্যান্থোডারমাসটা কেমন? এগারিকাস জ্যান্থোডারমাসটা হচ্ছে বিষাক্ত হয়। এগারিকাসের ছাতার ন্যায় অংশটাকে, এগারিকাসের এরকম লম্বা যে অংশটা ছাতার ডান্ডার মতো, এটাকে বলা হয় স্টাইপ বলা হয়। এই ছাতার ডান্ডার উপর হচ্ছে যে এই অংশটাকে কি বলি আমরা, আর নিচের দিকের এরকম আমাদের হচ্ছে হাইফা গুলাকে বলি, এটাকে বলি হচ্ছে মাইসেলিয়াম, মাইসেলিয়াম। এইরকম অংশটাকে বলি মাইসেলিয়াম বা দৈহিক অংশ, মাইসেলিয়াম বা দৈহিক অংশ, মাইসেলিয়াম বা দৈহিক অংশ। এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি, ফ্রুট বডি, ফ্রুট বডি বা ফ্রুট বডি বলা হয়, ফ্রুট বডি বা জনন অঙ্গ। এই অংশটাকে বলা হয় ফ্রুট বডি বা জনন অঙ্গ। এখানে হচ্ছে আমাদের এটা নিচেরটা মাইসেলিয়াম, এটা তো আমাদের মাইসেলিয়াম। ছাতার মতো অংশটাকে কি বলি আমরা? ছাতার মতো অংশটাকে, ডান্ডাটাকে বলি স্টাইপ। এই অংশটাকে বলা হয় হচ্ছে পাইলিয়াস, পাইলিয়াস, পাইলিয়াস। এখানে হচ্ছে যে জায়গায় গিয়ে এরকম বৃত্তাকার একটা অংশের মধ্যে দুইটা এই ছাতার ডান্ডা আর ছাতার মাথা যুক্ত হয়, সেটাকে বলা হয় হচ্ছে অ্যানুলাস, অ্যানুলাস বলা হয়। আর এরকম এখানে কিছু নিষ্কুম ঝুলতে থাকে, তাদেরকে কি বলি? গিল বলি। তাদেরকে কি বলা হয়? গিল বলা হয়। তাহলে হচ্ছে এই ছাতার মতো অংশটাকে, আর তরুণ ছত্রাকের মধ্যে এখানে একটা আবরণ থাকে, ভেলাম বলি। তাহলে হচ্ছে এখানে আমাদের কি হবে? এগারিকাসের ছাতার ন্যায় অংশটাকে কি বলবো আমরা? পাইলিয়াস বলবো। কি বলবো? পাইলিয়াস বলা হয়। এগারিকাসের দড়ির মতো হাইফার অংশকে কি বলে? কোনো কিছু দড়ির মতো হয়ে গেলে তার নাম হয়ে যায় রাইজোমর্ফ। কোনো কিছু দড়ির মতো হয়ে গেলে তার নাম কি হয়ে যায়? রাইজোমর্ফ, রশ্মির মতো গঠন। ব্যাসিডিয়া উৎপন্ন হয় কোথায়? ব্যাসিডিয়া উৎপন্ন হয় কই? দেখো এখানে অনেকগুলা কথাবার্তা বলা আছে। আমাদের হচ্ছে এই যে জনন অংশ বা এই যে ফ্রুট বডি আছে, এই ফ্রুট বডির মধ্যে গোড়ার দিকে কাণ্ডের ন্যায় অংশটাকে বলি স্টাইপ, উপরের দিকে ছাতার ন্যায় অংশকে কি বলি? পাইলিয়াস। তরুণ অবস্থায় পাইলিয়াসকে বলি ভেলাম নামক একটা পাতলা আবরণ থাকে। পাইলিয়াস থেকে নিচের দিকে ঝুলতেছে গিল বা ল্যামেলি। স্টাইপের মাথায় চক্রাকার অংশকে বলা হয় অ্যানুলাস। আর এই যে গিল বা ল্যামেলি আছে, এই ল্যামেলিতে ব্যাসিডিয়া তৈরি হয়। প্রতিটা ব্যাসিডিয়াম উর্বর হয়। ব্যাসিডিয়ামের শীর্ষে 4টা আঙ্গুলের মতো ব্যাসিডিয় স্পোর তৈরি হয়। এই স্পোরগুলো অঙ্কুরিত হয়ে নতুন মাইসিলিয়াম তৈরি করে। সো আমাদের এগারিকাসটা একটা ব্যাসিডিও মাইকোটা বা মুগুর ছত্রাক বা ক্লাব ফানজাই। সেখানে ব্যাসিডিও স্পোর তৈরি হয়। প্রতিটা ব্যাসিডিয়াম থেকে 4টা ব্যাসিডিও স্পোর তৈরি হয়। আর ব্যাসিডিয়া তৈরি হয় এই ল্যামেলি বা গিলের মধ্যে। ল্যামেলি বা গিল, ল্যামেলি বা ইংরেজিতে কি বলবো আমরা একে? গিল। ল্যামেলি বা ইংরেজি কি? গিল বলবো এটাকে আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের, তাহলে নিচের কোন অ্যান্টিবায়োটিক ছত্রাক থেকে তৈরি হয় না? কোন অ্যান্টিবায়োটিক ছত্রাক থেকে তৈরি হয়? অ্যান্টিবায়োটিক তৈরি হয় পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, অ্যারিওমাইসিন, সব হচ্ছে যে আমাদের ছত্রাক থেকে তৈরি, ছত্রাক থেকে তৈরি। সবার আব্বু হচ্ছে ছত্রাক। সব অ্যান্টিবায়োটিক, এই আব্বু অ্যান্টিবায়োটিক গুলো আব্বুকে ছত্রাক। বাট কোলিসিন এটা আমাদের হচ্ছে ছত্রাক থেকে তৈরি হয় না। ওষুধ তৈরি পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। এটা পেনিসিলাম ক্রাইসোজেনাম থেকে তৈরি হয়েছে। পরবর্তীতে এখন পেনিসিলাম নোটাটাম থেকে তৈরি হয়। এরপর দেখো ক্লাভিসেপস পারপুরা, এটা থেকে কি তৈরি? আর্গট তৈরি হয়, যা ওষুধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবং বাচ্চা প্রসবের পর মায়ের যে ব্লিডিং হয় সেটা বন্ধ করতে কিন্তু এই আর্গোমেট্রিন বা আর্গট ব্যবহার হয়, যেটা এই ক্লাভিসেপস পারপুরা ছত্রাক থেকে পাওয়া যায়। মৃত্তিকাবাসী ছত্রাক টলিপোক্লাডিয়াম ইনফ্লেটাম, এটা থেকে সাইক্লোস্পোরিন নামক ওষুধ পাওয়া যায়, যা অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করতে ব্যবহার হয়। অ্যাসপারজিলাস থেকে পাওয়া যায় স্টেরয়েড, যা আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহার করা হয়। ম্যাজিক মাশরুমে থাকে সিলোসাইবিন এবং সিলোসিন, এরা হ্যালুসিনোজেন মূল উপাদান, বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। ম্যাজিক মাশরুমের মধ্যে কি থাকে? সিলোসাইবিন আর সিলোসিন, এরা হ্যালুসিনোজেনের মূল উপাদান, বিষণ্ণতা দূর করতে এরা ব্যবহৃত হয়। ওষুধ তৈরি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মাশরুমের কোন উপাদান রক্তে কোলেস্টেরল কমানোর জন্য দায়ী নয়? দায়ী হচ্ছে আমাদের লোভেস্টেটিন, ইরিটিডিন, অ্যান্টাডিনিন। এই ল্যামিনারিন নামক কোন পদার্থ কোলেস্টেরল কমাইতে কাজ করে না। মাশরুম এগারিকাস ক্যাম্পেস্ট্রিস আর এগারিকাস বিসপোরাস
এরা কিন্তু খুবই ভালো খাবার, আঁশ জাতীয় খাবার। এখানে শর্করার পরিমাণ কম, চর্বির পরিমাণ কম, চর্বি কমাতে পারে এরকম উপাদান বেশি, পুষ্টিমান অনেক বেশি। 100 গ্রাম মাশরুমে হচ্ছে আমাদের 100 গ্রাম মাশরুমে আমাদের 3.4 100 গ্রাম মাশরুমে হচ্ছে যে 3.4 গ্রাম শর্করা থাকে। 3.4 গ্রাম শর্করা থাকে। কত গ্রাম শর্করা থাকে? 3.4 গ্রাম শর্করা থাকে। সন্তান প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধ করতে যে আর্গট বা আর্গোমেট্রিন আমাদের ব্যবহার করা হয়, সেটা এই ক্লাভিসেপস পারপুরা থেকে কিন্তু এসেছে। এটা কিন্তু আমরা দেখে ফেলেছি, ক্লাভিসেপস পারপুরা থেকে এসেছে। শ্বেতসার থেকে চিনি প্রস্তুতিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? মিউকররক্সি। শ্বেতসার থেকে চিনি তৈরিতে ব্যবহার হয় মিউকররক্সি। পেনিসিলিয়াম নোটাটাম, এটা অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহার হয়। স্যাকারোমাইসিস বা ইস্ট, এটা মূলত হচ্ছে যে আমাদের মদ তৈরি, তারপর হচ্ছে যে পাউরুটি ফোলাতে, নানা কাজে হচ্ছে যে স্যাকারোমাইসিস ইস্ট ব্যবহার হয়। এই যে দেখো এখানে আমরা হচ্ছে যে দিয়ে রাখছি মিউকররক্সি নামক শ্বেতসার। এই যে দেখো পরীক্ষায় আসতে পারে, মিউকররক্সি নামক ছত্রাককে শ্বেতসার হতে চিনি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অডিয়াম ল্যাকটিস প্রজাতির ছত্রাক প্লাস্টিক উৎপাদনে ব্যবহার হয়। এই যে এই যে জিবেরিলা ফুজিকরা ছত্রাক থেকে জিবেরিলিন হরমোন পাওয়া যায়। বালাইনাশক, রোগ সৃষ্টিকারী ও ফলে কীটপতঙ্গ দমনে আমাদের এরা ব্যবহৃত হয়। পেনিসিলিয়াম গ্রাইসোফ্লুভিন, এই থেকে গ্রাইসোফ্লুভিন নামক ওষুধ তৈরি হয় যা ছত্রাক গঠিত রোগের চিকিৎসায় ব্যবহার হয়। তো আমরা হচ্ছে যে উপকারিতাগুলা আলিম স্যারের বই একটু উপকারিতা তোমাকে দিয়ে দিলাম। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে? চিনি থেকে অ্যালকোহল বা ইথানল তৈরি করতে পারে আমাদের হচ্ছে স্যাকারোমাইসিস বা ইস্ট। স্যাকারোমাইসিস বা ইস্ট যে আছে সেটা হচ্ছে যে আমাদের এই চিনি থেকে অ্যালকোহল প্রস্তুত করতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে কোনটি মাইকোটক্সিন তৈরি করে? মাইকোটক্সিন, অ্যাসপারজিলাস ফ্লাভাস এ তৈরি করে মাইকোটক্সিন। আর আর্মেলিয়া যেটা আছে অ্যামান্টিয়া অস্টিয়া না কি জানি নাম, মধুছত্রাক বা হানি মাশরুম, তারা অ্যামাটক্সিন তৈরি করে। এই মধুছত্রাকের নাম ভুলে গেছি ভাই, একটু কয়ে দেন বলেন। মধুছত্রাক বা হানি মাশরুম এর বৈজ্ঞানিক নাম বলো। মধুছত্রাক বা হানি মাশরুম এর বৈজ্ঞানিক নাম বলো। মানুষের মাথায় টাক তৈরি করে কোন ছত্রাক? টাক হয়ে যায় মানুষ কোনটার কারণে? মাইক্রোস্পোরিয়ামের কারণে। এই যে দেখো বই এখানে বিশাল কথাবার্তা বলা আছে, সবকিছু এই জায়গায় দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট। এই যে মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে মানুষের মাথার চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। তারপর হচ্ছে ফাইটোফোরা ইনফেস্টাস নামক ছত্রাকের আক্রমণে আলুর বিলম্বিত ধসা হয়। হেলমিনথোস্পোরিয়াম অরাইজা নামক ছত্রাক দিয়ে হচ্ছে ধানের বাদামি রোগ হয়। অ্যাসপারজিলাস ফ্লাভাস থেকে মাইকোটক্সিন পাওয়া যায়। অ্যাসপারজিলাস, তারপর হচ্ছে এখানে আমাদের এই যে প্রত্যেকটা কথা এই জায়গায় ইম্পর্টেন্ট লাইনগুলা সব দিয়ে রাখছি। তাহলে কি মাইক্রোস্পোরিয়াম এর কারণে মানুষ কি হয়? টাক হয়ে যায় মানুষের। তারপরে প্রশ্ন হচ্ছে ফুসারিয়াম ছত্রাকে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয়? কঠিন একটা প্রশ্ন দিছি, বলো কি হবে উত্তর? চোখ। কার ক্ষতি সাধন হয়? চোখের ক্ষতি সাধন হয়। ফুসারিয়াম ফাঙ্গাল আক্রমণ হয় চোখের মধ্যে এবং অন্ধ হয়ে যেতে পারে। বিষাক্ত মাশরুমের বৈশিষ্ট্য, বিষাক্ত মানুষ দেখতে সুন্দর, বিষাক্ত মাশরুম ঠিক তেমনি উজ্জ্বল বর্ণ। বৈশিষ্ট্য 9 চাইছে কিন্তু, ঠিক আছে, সব জায়গায় একটা 9 মেরা দেয়। উজ্জ্বল বর্ণ, অম্লগন্ধযুক্ত, লাল রঙের ব্যাসিডিওস্পোর কাঠের উপর জন্মায়, নীল রঙের ব্যাসিডিওস্পোর হয়, লাল রঙের না। তাহলে হচ্ছে এই যে দেখো বিষাক্ত মাশরুমের বৈশিষ্ট্য বেশিরভাগ উজ্জ্বল বর্ণের হয়, অম্লগন্ধযুক্ত ও ঝাঁঝালো প্রজাতি হয়, ব্যাসিডিওস্পোর গুলা বেগুনি বর্ণের হয়। বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, কাঠের উপর জন্মায়। এরকম প্রজাতিগুলো বেশিরভাগ কি হয়? বিষাক্ত হয়। সেখান থেকে কিন্তু ট্রু ফলস আসার মতো সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে মনে হয় এই বছর শৈবাল ছত্রাক থেকে একটা প্রশ্ন আসবে। আগের বছর শৈবাল ছত্রাক থেকে বেশি দিয়েছে, এবার একটা দিবে এবং এবার জুলজি থেকে বেশি প্রশ্ন আসবে। আলুর আর্লি ব্লাইট রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটা? আর্লি ব্লাইট রোগ সৃষ্টিকারী জীবাণু হচ্ছে আল্টারনিয়া সোলানি। লেড ব্লাইটের নাম হচ্ছে ফাইটোফোরা ইনফেস্টাস। আলুর লেড ব্লাইট ফাইটোফোরা ইনফেস্টাস, এটার জন্য প্রতিরোধে ব্যবহার বোর্ডেক্স মিক্সচার। 1% বোর্ডে মিক্সচার ইউজ করলেই আমাদের হচ্ছে এই আলুর লেড ব্লাইট থেকে বাঁচানো যায়। এবং আলুর লেড ব্লাইটের কারণে কিন্তু আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হয়ে 10 লাখ মানুষ মারা গেছে, 20 লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। বোর্ডে মিশ্রণে কপার সালফেট থাকে, লাইম থাকে, পানি থাকে, কোনো চুন টুন থাকে না। লাইম মানে কিন্তু চুনের পানি।
আলুর বিলম্বিত ধসা রোগে গাছের পাতা ঝরিয়ে ফেলতে কি ব্যবহার হয়? বিলম্বিত ধসায় গাছের মধ্যে ফাঙ্গাস ধরছে, পাতা ঝরায় ফেলতে চাই, এখানে অ্যামিনো থায়োসায়ানেট ব্যবহার করলে গাছের পাতা ঝরে। এটা বইয়ের লাইন, বই থেকে এটার আনছি। একটু কঠিন প্রশ্ন একটা দিলাম। পাতা থেকে আলুতে যাতে রোগ সংক্রমণ না হয় সেজন্য আলু সংগ্রহের পূর্বে সাইনক্স বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট ওষুধ ছিটিয়ে ছড়িয়ে ফেলতে হয়। দাঁত রোগ, দাঁত রোগের জন্য দায়ী নয় কোনটা? ট্রিকোফাইটন। ট্রিকোফাইটন আমরা দাঁত রোগের জন্য দায়ী হচ্ছে যে তিনটা ফাঙ্গাস দায়ী, ট্রিকোফাইটন, মাইক্রোস্পোরিয়াম আর এপিডার্মোফাইটন। আমরা মেট দিয়ে মনে রাখতাম যে আমাদের ফাঙ্গাসের জন্য দায়ী কে কে। একটা হচ্ছে আমাদের মাইক্রোস্পোরাম, তারপর হচ্ছে এপিডার্মোফাইটন, আরেকটা হচ্ছে ট্রিকোফাইটন, আরেকটা হচ্ছে কি ট্রিকোফাইটন। এই তিনটা যে আছে, এই তিনটা হচ্ছে আমাদের দাঁত রোগের জন্য দায়ী। আমাদের হচ্ছে যে এই তিনজন, তাহলে দায়ী নয় কে? ক্যান্ডিডা আলবিকান্স আছে এখানে, ট্রিকোফাইটন রাব্রাম আর ট্রিকোফাইডাম ভেরুকোসাম, এরাও দাঁত রোগের জন্য দায়ী। মানে ট্রিকোফাইটনের দুইটা ভেরিয়েন্ট। মানুষের হাতে যদি ফাঙ্গাস হয়, হাতে যদি দাঁত রোগ হয়, কি বলবো? মাথায় হইলে ক্যাপিটালিস, শরীরে হইলে কর্পোরিস, কুচকুইতে হইলে ক্রুরিস, নখে হইলে কি? হাতের নখে, পায়ের নখে, দাড়িতে কি কি নাম আছে দেখো তো? টিনিয়া বারবি, এটা হচ্ছে দাড়িতে হইলে দাড়ি। এই আঙ্গুনিয়াম, এটা হচ্ছে আঙ্গুল বা হচ্ছে নখ, আঙ্গুল বা নখ। টিনিয়া ক্যাপিটালিস, এটা কোথায়? ক্যাপিটালিসটা মাথায় টিনিয়া যদি হয়, তাহলে থাকে কি? ম্যানুম, টিনিয়া ম্যানুম, এটা হচ্ছে হাতে হইলে। এখানে দেখো মাথার ত্বকে ক্যাপিটিস, মুখে ফেসি, হাতে ম্যানাম, পায়ে টিনিয়া পেডিস, যেটাকে অ্যাথলেট ফুট বলা হয়। সেখানে শুধু ফাঙ্গাস না, কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করে। দাড়িতে হইলে বারবি, নখে হইলে আঙ্গুনিয়াম, শরীরে হইলে কর্পোরিস, কুচকিতে হইলে ক্রুরিস, এটাকে বলে জক ইচ বলা হয় এটাকে। দাঁত রোগের সুপ্তকাল কতদিন? এটা আমি পারি না, উত্তর দাও। দাঁত রোগের সুপ্তকাল অনেক পড়াই দিছি, উত্তর দাও। দাঁত রোগের সুপ্তকাল কত? না পারলে বই থেকে খুঁজে বলো দাঁত রোগের সুপ্তকাল কত। দাঁত রোগের ক্রিমে কোন ধরনের উপাদান থাকে? মাইকোনাজল বা টারবিনাফাইন। এই দুইটা জিনিস হচ্ছে যে আমাদের মাইকোনাজল, ইট্রাকোনাজল আর হচ্ছে টারবিনাফাইন। এরা হচ্ছে যে আমাদের কি? এরা হচ্ছে যে এই দাঁত রোগের ক্রিমে থাকে। কোন গাছের পাতা লাগালে দাঁত 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়? দাঁত মর্দন বা এটাকে বলা হয় ক্যাসিয়া আলাটা। দাঁত কিন্তু খুব খারাপ রোগ, চুলকাইতে অবস্থা খারাপ হয়ে যায়। দাঁত হইছে কার কাছে? আমার তো কারো যদি দাঁত হয়। লাইকেনটা কি? শৈবাল এবং ছত্রাকের একটা মিথ্যজীবিতা লাইকেন। এটাকে একটা বিশেষ ধরনের মিথ্যজীবিতা বা আংশিক পরজীবিতা বলা হয়, কারণ ছত্রাক লাইকেনের উপর প্রভাব বিস্তার করে। লাইকেনের মধ্যে হচ্ছে যে আমাদের এই শৈবালের অংশটাকে বলা হয় ফটোবায়ন্ট, যেটা হচ্ছে 5 to 10% ফটোবায়ন্ট। আর মাইক্রোবায়ন্ট হচ্ছে আমাদের ছত্রাকের অংশ। মাইক্রোবায়ন্ট কি? ছত্রাকের অংশ। ছত্রাকের অংশকে আমরা কি বলি? ছত্রাকের অংশকে বলি হচ্ছে মাইক্রোবায়ন্ট। এটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 90 to 95% অংশ হচ্ছে আমাদের মাইক্রোবায়ন্ট। গাছের বাকল ও কাণ্ডে জন্মে কোন লাইকেন? ও বাবারে বাবা, এই জিনিস আমার জীবনে মনে থাকে না। গাছের কাণ্ডে ও বাকলে কোথায় জন্মায়? কর্টিকোলাস। কাণ্ডেও ক আছে, বাকল ও কাণ্ডেও ক আছে, কর্টিকোলাসেও ক আছে, মিলাই দিলাম। দাও, কাণ্ড ও বাকলে হয় কর্টিকোলাস। এই যে দেখো আমাদের হচ্ছে কাণ্ড বা বাকলে হয় টেরিকোলাস, উষ্ণ ও আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায়। তারপর হচ্ছে সেক্সিকোলাস, শীত প্রধান অঞ্চলে পাথর বা শিলাখণ্ডের উপর জন্মায়। লিগনিকোলাস, এরা ভেজা কাঠের উপর জন্মায়। অমনিকোলাস, এরা বিভিন্ন প্রকার মাধ্যমে হাড়, চামড়া, লৌহ এইসব জায়গায় জন্মাইতে পারে। ফলিকোলাস, এরা ফার্ন এবং সপুষ্পক উদ্ভিদের পাতার মধ্যে জন্মায়। আমাদের লাইকেনটাকে একটা সার্বজনীন বা বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়, কসমোপলিটোনিয়ান প্ল্যান্ট, কারণ সব জায়গায় জন্মাইতে পারে না এরকম জায়গার বড্ড অভাব আছে। তো গাছের বাকল ও কাণ্ডে জন্মাইলে বলে এটাকে কি বলি? আমরা কর্টিকোলাস বলি। এটাকে কি বলি? কর্টিকোলাস বলি।
তারপরে প্রশ্ন আসে একটি ফলিয়েজ লাইকেনে কোন অংশে রাইজাইন থাকে। রাইজাইনটা হচ্ছে রাইজয়েডের মতো বা মূলের মতো, সেটা হচ্ছে কোথায় থাকে, নিম্ন কর্টেক্সে থাকে। লাইকেনের অংশ কয়টা ও কি কি, লাইকেনের অংশ কয়টা ও কি কি, লাইকেনের অংশ কয়টা, লাইকেনের অংশ কয়টা ও কি কি বলো, লাইকেনের অংশ কয়টা ও কি কি, লাইকেনের অংশ কয়টা ও কি কি বলো, লাইকেনের অংশ কয়টা এবং কি কি, উত্তর জানাও। লাইকেন থেকে কি পাওয়া যায়, লাইকেন থেকে উসনিক অ্যাসিড পাওয়া যায় যেটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। লাইকেন থেকে কি পাওয়া যায়, উসনিক অ্যাসিড, যেটা কি হিসেবে কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় রেনডিয়ার মস, রেনডিয়ার মস বা এর নাম হচ্ছে ক্ল্যাডোনিয়া রেঙ্গিফেরা, রেনগিফেরা, রেনডিয়ার মস। আমাকে তুমি বৈজ্ঞানিক নাম বলো হচ্ছে স্টোন মাশরুমের বৈজ্ঞানিক নাম বলো, স্টোন মাশরুমের বৈজ্ঞানিক নাম বলো। আর চারটা স্পেশাল লাইকেন আছে, স্টোন মাশরুম, রক ফ্লাওয়ার, স্টোন মাশরুম, রক ফ্লাওয়ার, আরেকটা হচ্ছে এই রেনডিয়ার মস, আরেকটা নাম আমার মনে পড়তেছে না, সেই নামটাও বলো, বৈজ্ঞানিক নামও জানো, হচ্ছে এই যে আইসল্যান্ড মস, আইসল্যান্ড মস, আইসল্যান্ড মস। এদের প্রত্যেকের বৈজ্ঞানিক নাম আমাকে কমেন্টে জানাও। স্টোন মাশরুমের বৈজ্ঞানিক নাম কি, রক ফ্লাওয়ার কি, আইসল্যান্ড মস কি। এই যে স্টোন মাশরুম, রক ফ্লাওয়ার, আইসল্যান্ড মস, রেনডিয়ার মস, এরা সবাই কিন্তু লাইকেন, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে লাইকেন। জন্ডিস কোন রোগে কোন লাইকেন ব্যবহার করা হয়, জ্যান্থোরিয়া, কারণ জন্ডিসের কারণে শরীর হলুদ হয়ে যায়, এটা একটা জ্যান্থিন কালার, হলুদ হয়ে যাওয়াটার কালার হলুদ, জ্যান্থিন মানে হলুদ, সো সেখান থেকে জ্যান্থোরিয়া নামটা আসছে। শৈবাল ছত্রাক শেষ হয়েছে, শৈবাল ছত্রাক থেকে অনেক ইনফরমেশন আছে। আমার কাছে মনে হয়েছে এবছর শৈবাল ছত্রাক থেকে বেশি প্রশ্ন আসবে না, সর্বোচ্চ একটা আসবে, এবং এই ইনফরমেশন গুলা থেকে আসতে পারে। তো আমি চেষ্টা করছি 73টা এমসিকিউর সাথে আর অনেক কিছু তোমাদের পড়ায় দিতে। আশা করি ভালো লাগছে ক্লাসটা। সো হচ্ছে একটু জানাই দিও কতটুকু কি বুঝতে পারছো, কিছু না বুঝলে সেটাও জানাই দিও। আসো, কোনটা ক্রিপ্টোগ্যামাসের অন্তর্ভুক্ত নয়। ক্রিপ্টোগ্যামাস হচ্ছে যে আমাদের এখানে একটা হচ্ছে ফুল ও ফল হয় না। ক্রিপ্টোগ্যামাসে কি হয় না, ফুল ও ফল হয় না। এই ক্রিপ্টোগ্যামাস কারা কারা, ক্রিপ্টোগ্যামাস হচ্ছে আমাদের শৈবাল একটা ক্রিপ্টোগ্যামাস, ছত্রাক একটা ক্রিপ্টোগ্যামাস, মস একটা ক্রিপ্টোগ্যামাস, ফার্ন একটা ক্রিপ্টোগ্যামাস। তাইলে এই যে ব্রায়োফাইটা, তারপর টেইডোফাইটা, থ্যালোফাইটা, শৈবাল, ছত্রাক, মস, এই তিনটাকে তো একসাথে আমরা বলি কি, থ্যালোফাইটা বলি, তাই তো, এই তিনটাকে একসাথে থ্যালোফাইটা বলি। তাহলে থ্যালোফাইটা গেল। তাহলে জিমনোস্পার্ম বা এটার আরেকটা নাম নগ্নবীজি, নগ্নবীজি এবং আবৃতবীজি এরা হচ্ছে ফ্যান্ড্রোগ্যামাস, ফুল ও ফল হয়। যদিও বিজ্ঞানীরা এখন দেখতেছে নগ্নবীজিতে আমাদের ফুল হয় না, ফল হয় না, কিন্তু এখন আর একে ক্রিপ্টোগ্যামাসে ঢুকাইতে পারবে না, কারণ বীজটা বাইরে উন্মুক্ত অবস্থায় থাকে। তো এখন হচ্ছে এই শৈবাল এবং ছত্রাক এদেরকে বলি হচ্ছে আমরা লোয়ার ক্রিপ্টোগ্যামাস, লোয়ার ক্রিপ্টোগ্যামাস। আর এটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস, হায়ার ক্রিপ্টোগ্যামাস। মস হচ্ছে এই লোয়ার এবং হায়ারের মধ্যে একটা সংযোগকারী সূত্র হিসেবে কাজ করে কে, মস। থ্যালোফাইটা আর হচ্ছে টেরিডোফাইটা, এদের মধ্যে সংযোগকারী গ্রুপ কে, এই যে দেখো টেরিডোফাইটা আর হচ্ছে এই যে দুইটা থ্যালোফাইটা, এই দুইটার মধ্যে সংযোগকারী গ্রুপ হচ্ছে আমাদের এই ব্রায়োফাইটা। মসের আরেকটা নাম হচ্ছে ব্রায়োফাইটা, ফার্নের আরেকটা নাম টেরিডোফাইটা। সব ব্রায়োফাইটা হ্যাপ্লয়েড, সব টেরিডোফাইটা ডিপ্লয়েড। ব্রায়োফাইটার প্রধান দশা হ্যাপ্লয়েড দশা, টেরিডোফাইটার প্রধান দশা ডিপ্লয়েড দশা। কোনটা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়, কোনটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়, কোনটা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয় কোনটা, থ্যালয়েড, পুষ্পক, অ্যাভাস্কুলার, উগ্যামাস। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয় কোনটা, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয় হচ্ছে যে থ্যালয়েড। ব্রায়োফাইটা কি থ্যালয়েড হবে, ব্রায়োফাইটা কি থ্যালয়েড হবে, ব্রায়োফাইটা হচ্ছে যে থ্যালয়েড আমাদের, ব্রায়োফাইটা কি থ্যালয়েড, ব্রায়োফাইটা থ্যালয়েড। ব্রায়োফাইটা কি পুষ্পক না, বায়োফাইটা অপুষ্পক। অ্যাভাস্কুলার, ইয়েস, অ্যাভাস্কুলার কারা কারা, অ্যাভাস্কুলার যাদের কোনো পরিবহন টিস্যু নাই। অ্যাভাস্কুলার কারা কারা, ছম, শৈবাল, ছত্রাক, মস। ছম কি কি, শৈবাল আছে, ছত্রাক আছে এবং মস আছে। শৈবাল, ছত্রাক এবং হচ্ছে মস, এই তিনটে হচ্ছে অ্যাভাস্কুলার। উগ্যামাস,
ব্রায়োফাইটা উগামাস হবে। ব্রায়োফাইটা হচ্ছে যে আমাদের নিশ্চল ডিম্বাণু আর সচল শুক্রাণু ব্রায়োফাইটার মধ্যে থাকে। ব্রায়োফাইটার শুক্রাণু দুইটা ফ্লাজেলা বিশিষ্ট হয়। পার্ন এবং নগ্নবীজী শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়। আচ্ছা, তাহলে আমরা পুষ্পক কথাটা পাইলাম। প্রোটোনেমা, এই প্রোটোনেমাটা ব্রায়োফাইটার মধ্যে দেখা যায়। প্রোটোনেমাটা কি বলো তো আমাকে? প্রোটোনেমাটা কি? উত্তর দাও। প্রোটোনেমা কি কমেন্টে জানাও। কোনটা ব্রায়োফাইটার শ্রেণী হচ্ছে তিনটা, অ্যান্থ্রাসিটি, হেপাটিসিটি, মাসাই। তাইলে সাইক্যাডো কি পিসডিমিডিয়াসে এগুলো হচ্ছে ব্রায়োফাইটার শ্রেণী না। কোনটা অ্যামফিবিয়াস উদ্ভিদ? অ্যামফিবিয়াস মানে উভচর। বলো তো এই নিচে যে উদ্ভিদগুলো আছে তার মধ্যে উভচর কে? উভচর হচ্ছে এই ব্রায়োফাইটা উভচর। কারণ ব্রায়োফাইটার নিষেক ক্রিয়ার সময় পানির প্রয়োজন হয়। ব্রায়োফাইটার মধ্যে পানি মানে বায়ুরন্ধ্র আছে। বায়ুরন্ধ্র থাকা এবং নিষেক ক্রিয়ায় পানির প্রয়োজন থাকা, এই দুইটা হচ্ছে জলজ উদ্ভিদের মতো উদাহরণ। সো এই স্থলেও থাকে, আবার জলজ উদ্ভিদ বা পানিতে যে উদ্ভিদগুলো থাকে তাদের মতো আচরণ দেখায়। এই জন্য তাকে বলা হয় উভচর উদ্ভিদ। কোন শ্রেণীর সদস্যকে লিভারওয়ার্ট বলা হয়? এই হ্যাপাটিকি শ্রেণীর সদস্যকে লিভারওয়ার্ট বলা হয়। এই হ্যাপাটিকি শ্রেণীর একটা উদাহরণ হচ্ছে রিক্সিয়া। রিক্সিয়াটা কিন্তু এই হ্যাপাটিকি শ্রেণীর। রিক্সিয়া কোন শ্রেণীর? হ্যাপাটিকি শ্রেণীর। রিক্সিয়ার 248টা প্রজাতি বাংলাদেশে আছে। সরি, রিক্সিয়ার প্রজাতি বাংলাদেশে কয়টা? 45টা প্রজাতি রিক্সিয়ার আছে। আর 248টা প্রজাতি কার? ব্রায়োফাইটার 248টা প্রজাতি আছে। টেরিডোফাইটার প্রজাতি কয়টা? টেরিডোফাইটার প্রজাতি বাংলাদেশে আছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার প্রজাতি বাংলাদেশে আছে 195টা। 195টা। আর টেরিস আছে কয়টা বাংলাদেশে? টেরিস আছে 16টা। নগ্নবীজী কয়টা আছে বাংলাদেশে বলো তো? নগ্নবীজী, নগ্নবীজী কয়টা আছে? বিডিতে বাংলাদেশের জন্য আমরা হিসাব করতেছি। নগ্নবীজী কয়টা আছে বাংলাদেশে? 5 প্রজাতির নগ্নবীজী পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে জন্মায়। পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া। আর বায়ু দূষণের নির্দেশক কে বলতো? বায়ু দূষণের নির্দেশক। বায়ু দূষণের নির্দেশক কে? কে হচ্ছে বায়ু দূষণের নির্দেশ দেয়? এই বায়ু দূষণ হচ্ছে এখানে। উত্তর চাই। ব্রায়োফাইটার স্বর্গ দার্জিলিং, কারণ দার্জিলিং এ প্রচুর ব্রায়োফাইটা জন্মায়। এই জন্য ব্রায়োফাইটার স্বর্গ কাকে বলি? দার্জিলিং কে বলা হয়। রিক্সিয়ার 3টা অংশ আছে, ঊর্ধ্বত্বক, সঞ্চয়ী অঞ্চল আর হচ্ছে নিম্নত্বক। নিম্নত্বকে মূলের মতো এককোষী রাইজয়েড বা বহুকোষী স্কেল থাকে। এককোষী রাইজয়েড দুই টাইপের হয়, মসৃণ আর অমসৃণ হয়। তাহলে অঞ্চল কয়টা? 3টা। আর এই যে ঊর্ধ্বত্বক আছে, ঊর্ধ্বত্বকের মধ্যে হচ্ছে এই চিরুনির মতো অঞ্চল পাওয়া যায়, যে অঞ্চলগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এদেরকে আত্তীকরণ অঞ্চল বা অ্যাসিমিলেটরি এরিয়া বলা হয়, যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে। প্রকৃত মূলের পরিবর্তে ব্রায়োফাইটার মধ্যে কি থাকে? এককোষী রাইজয়েড বা বহুকোষী স্কেল বা শল্ক থাকে। রাইজয়েড বা স্কেল এই দুইটা জিনিস থাকে। রাইজয়েড এককোষী, মসৃণ বা অমসৃণ, স্কেল হয় বহুকোষী। প্রোথেলাস, প্রোথেলাসটা হচ্ছে যে আমাদের একটা গ্যামেটোফাইট। প্রোথেলাসটা কি? একটা গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটের এই যে টেরিস এর গ্যামেটোফাইটের, টেরিস এর গ্যামেটোফাইট এর প্রথম কোষ, টেরিসের গ্যামেটোফাইটের প্রথম কোষকে কি বলি? প্রোথেলাস বলি। এই প্রোথেলাসটা আমাদের হৃৎপিণ্ড আকৃতির হয়। ভুল তথ্য জানতে চাইছে। হৃৎপিণ্ড আকৃতির হয়, স্বভোজী হয়, সহবাসী হয়। কারণ প্রোথেলাসের মধ্যে একই দেহে হচ্ছে স্ত্রী জননাঙ্গ এবং পুংজননাঙ্গ থাকে। স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম, পুংজননাঙ্গকে অ্যান্থ্রেডিয়াম বলি। এককোষী না, এরা কেমন হয়? বহুকোষী হয়। কেমন হয়? বহুকোষী হয় প্রোথেলাস। আর্কিগোনিয়াম আকৃতি কেমন? আর্কিগোনিয়াম হয় ফ্লাক্সের মতো, আর অ্যান্থ্রেডিয়াম হয় নাশপতি আকৃতির। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ, জননাঙ্গকে বলি আর্কিগোনিয়াম। নাশপতি আকৃতির হয় হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, অ্যান্থ্রেডিয়াম, অ্যান্থ্রেডিয়াম। এটাকে বলা হয় পুংজননাঙ্গ। এটাকে কি বলা হয়? পুংজননাঙ্গ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পুংজননাঙ্গ বলি আমরা। নিম্নের কোনটি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস? ভাস্কুলার মানে পরিবহন টিস্যু আছে, এবং ক্রিপ্টোগ্যামাস এরকম। ক্রিপ্টোগ্যামাস 4টা, শৈবাল, ছত্রাক, মস। এই 3টা আমাদের অ্যাভাস্কুলার। থাকে কি? টেরিস, টেরিডোফাইটা, এটা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। কিন্তু এর মধ্যে কিন্তু হচ্ছে জাইলেমে ভেসেল আর হচ্ছে ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। পুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে সংযোগকারী সূত্র কি? পুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক কারা? শৈবাল, ছত্রাক, মস, ফার্ন। আর পুষ্পক কারা? পুষ্পক হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী। তাহলে এদের এই 6টার মধ্যে থাকে আমাদের টেরিডোফাইটা।
টেরিডোফাইটা হচ্ছে যে দেখো শৈবাল, তারপর আসে হচ্ছে ছত্রাক, তারপর আসে হচ্ছে মস, তারপর আসে হচ্ছে শৈবাল, ছত্রাক, তারপর আসে হচ্ছে মস, তারপর থাকে হচ্ছে ফার্ন, তারপর থাকে নগ্নবীজি, তারপর থাকে হচ্ছে আবৃতবীজি। তাহলে এইগুলা হচ্ছে যে আমাদের পুষ্পক। এরা কি পুষ্পক? পুষ্পক। এরা কি অপুষ্পক? অপুষ্পক। তাহলে এই যে আমাদের এখানে যে ফার্ন আছে দেখতে পাচ্ছি, এই ফার্নটা তাহলে আমাদের কি এদের মাঝখানে একটা সংযোগকারী সূত্র হিসেবে, টেরিডোফাইটাটা সংযোগকারী সূত্র হিসেবে ব্যবহৃত হয়। টেরিস উদ্ভিদ পরিচিত হচ্ছে সান ফার্ন নামে, হচ্ছে টেরিস উদ্ভিদ পরিচিত, বা সাব এরিয়াল উদ্ভিদ নামে পরিচিত, কারণ ইটারি স্তূপের মধ্যে জন্মায়। কোনটি বাংলাদেশের সবচেয়ে বেশি জন্মায়? বাংলাদেশের সবচেয়ে বেশি জন্মায় হচ্ছে টেরিস ভিটাটা। টেরিস ফ্লুয়েন্স এটা হচ্ছে পানিতে পাওয়া যায়, পানিতে পাওয়া যায়, পানিতে পাওয়া যায় হচ্ছে টেরিস ফ্লুইটেন্স। আর টেরিস ভিটাটা এটা সবচেয়ে বেশি জন্মায়। নিম্নের কোনটি টেরিসের বৈশিষ্ট্য নয়? এটার উত্তর দাও। কোনটা টেরিসের বৈশিষ্ট্য নয়? দেখি শেষ পর্যন্ত কারা থাকে, ফুসফাস ক্লাস করে চলে যায় নাকি বাচ্চারা শেষ পর্যন্ত থাকে? কোনটা টেরিসের বৈশিষ্ট্য নয়? দেহ থ্যালাওয়েড নয়। ইয়েস, এর দেহ থ্যালাওয়েড নয়। এর পাতায় র্যাকিস থাকে। হ্যাঁ, টেরিসের পাতা যৌগিক হয়, যৌগিক পত্রের মধ্যে র্যাকিস থাকে আমাদের। স্পোরঞ্জিয়া ফলস এন্ডোসিয়াম দ্বারা ঢাকা থাকে, কথা সত্যি। কাণ্ড রাইজোম জাতীয়, নট রাইজাইন। কাণ্ড কিসের মতো? রাইজোম জাতীয়, রাইজোম জাতীয়, রাইজাইন না। তাহলে এখানে কিন্তু টেরিসের বৈশিষ্ট্য নয় জানতে চেয়েছে আমাদের কাছে। এরপরে প্রশ্ন, ফার্নের পাতাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট বলা হয়, আর পত্র খণ্ডককে কি বলা হয়? এই ফার্নের পাতার মধ্যে, এই যে ফার্নের পাতা, এর মধ্যে ছোট ছোট পত্র খণ্ডক পাওয়া যায়। এই পত্র খণ্ডক গুলাকে বলা হয় কি? পত্র খণ্ডক গুলাকে বলা হয় পিনা। পত্র খণ্ডকে পিনা বলি। আর হচ্ছে সার্সিনের ভার্নেশন হচ্ছে মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতা। এই ফার্নের পাতাটা মুকুল অবস্থায় যখন কুণ্ডলিত থাকে, মুকুল অবস্থায় কুণ্ডলিত পাতাকে আমরা বলি কি? সার্সিনের ভার্নেশন। আর ক্রোজিয়ার কি আমাদের? ক্রোজিয়ার হচ্ছে কুণ্ডলিত কচি পাতা, কুণ্ডলিত কচি পাতা, কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার বলা হয়। টেরিসের র্যাকিসের অন্তর্গঠনে কোনটা অনুপস্থিত? টেরিস যে আছে সেই টেরিসের র্যাকিস, র্যাকিসের গঠনে কোনটা অনুপস্থিত? র্যাকিস হচ্ছে এই পাতার মতো অংশ, পাতার মধ্যে এই অংশটার নাম হচ্ছে, এই যে আমাদের যৌগিক পত্র যে এরকম সরু একটা অংশের মধ্যে থাকে এটাকে বলে র্যাকিস। এই র্যাকিসের মধ্যে আমাদের পেরিসাইকেল বা পরিচক্র নামক অংশটা হচ্ছে থাকে না, থাকে না। টেরিসের ভাস্কুলার বান্ডেল কেমন? টেরিসের ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে আমাদের জাইলেম কেন্দ্রিক। টেরিস জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল হচ্ছে টেরিস ড্রাসিনিয়া রুক্কা। তাহলে এটা জাইলেম কেন্দ্রিক, এটা কি জাইলেম কেন্দ্রিক। তারপরে প্রশ্ন হচ্ছে টেরিসের স্পোরঞ্জিয়া কি দ্বারা ঢাকা থাকে? টেরিসের স্পোরঞ্জিয়া ফলস ইন্ডোসিয়াম নামক একটা আবরণ দিয়ে টেরিসের স্পোরঞ্জিয়াটা ঢাকা থাকে। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে আমরা কি বলি? স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছ, স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস, সোরাস বলা হয়। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? সোরাস বলা হয়। আচ্ছা, আরেকটা র্যামেন্টাম নামে একটা কথা আছে। এই র্যাকিস এবং রাইজোম যে কাণ্ড, এটা বাদামি বর্ণের একটা আবরণ দ্বারা আবৃত থাকে, একে র্যামেন্টাম বলা হয়। এই স্পোরগুলা যে পাতা থেকে তৈরি হয় সে পাতাকে বলে স্পোরোফিল। পাতার যে অংশ থেকে তৈরি হয় তাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। এই স্পোরঞ্জিয়ার ভেতর থেকে অনেক স্পোর তৈরি হতে পারে। স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে আমরা বলি হচ্ছে সোরাস, যা দেখতে কি আকৃতি? বৃক্ক আকৃতির বলা হয়। টেরিসের উদরীয় নালী মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে, যেই ম্যালিক অ্যাসিডটা হচ্ছে শুক্রাণুকে আকৃষ্ট করে। এই ম্যালিক অ্যাসিডটা কাকে আকৃষ্ট করে? শুক্রাণুকে আকৃষ্ট করে। টেরিসের স্পোরোফাইট দশার প্রথম কোষ। স্পোরোফাইট মানে হচ্ছে ডিপ্লয়েড দশা, গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড দশা। স্পোরোফাইট দশার প্রথম কোষ হবে উওস্পোর, বা যেটাকে বলা হয় হচ্ছে জাইগট। উওস্পোর বা এটাকে কি বলি আমরা? জাইগট বলি আমরা। টেরিসের জীবনচক্রের হ্যাপ্লয়েড অবস্থা নয় কোনটা? হ্যাপ্লয়েড অবস্থা নয় এখানে আমাদের হচ্ছে উওস্পোর, এটা একটা ডিপ্লয়েড দশা। স্পোর, প্রোথেলাস আর কিগোনিয়াম এরা সবাই হ্যাপ্লয়েড দশা। লাস্ট প্রশ্ন হচ্ছে টেরিসের জীবনচক্রের কোন পর্যায়টা দীর্ঘ? অল ব্রায়োফাইটা আর গ্যামেটোফাইটিক, অল টেরিডোফাইটা স্পোরোফাইটিক। সো টেরিডোফাইটা মানে স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড। ডিপ্লয়েড হইলে
প্রাণী উদ্ভিদ যদি ডিপ্লয়েড হয় তাহলে প্রধান দশা এবং দীর্ঘস্থায়ী দশা ডিপ্লয়েড দশাই হবে। তাহলে আমাদের স্পোরোফাইটিক দশা দীর্ঘ। সো স্পোরোফাইটিক দশাটা দীর্ঘ, গ্যামেটোফাইটিক দশাটা ক্ষুদ্র। স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের কারো চেহারা মিলে না, এই জন্য এটাকে বলে হেটারোমরফিক জনুক্রম। কি জনুক্রম বলি আমরা এটাকে? হেটারোমরফিক জনুক্রম বলি। কি বলি এটাকে? হেটারোমরফিক জনুক্রম বলি। সো ব্রায়োফাইটা টেরিডোফাইটে আশা করা যে এই জায়গা থেকে প্রশ্ন কমন চলে আসবে। সো কারা পুরো ক্লাসটা দেখছো তারা হচ্ছে যে ক্লাস শেষে জানাবা যে ভাইয়া পুরা ক্লাস দেখছি, এবং যারা পুরো ক্লাস করছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই পুরা সিরিজটা চালাইতে আমার না ভয়ঙ্কর কষ্ট হয়ে যাচ্ছে। সো তোমরা যদি এই ক্লাসগুলাকে একটু বন্ধুদের মাঝে না ছড়ায় দাও তাহলে কিন্তু ভাইয়া কষ্ট পাবো, এবং কিছু ক্লাস দেওয়ার পর মনে হবে যে বাচ্চা কাচ্চা দেখতেছে আর না দিই। সো আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করতে, তুমি চেষ্টা করবে একটু বন্ধুদের মাঝে জিনিসটা ছড়ায় দিতে, এবং এই ক্লাসগুলা মেডিকেল এবং ভার্সিটি ইনশাল্লাহ উভয় জায়গার জন্য অনেক বেশি উপকার হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে। ভালো থাকো এবং সুস্থ থাকো সবাই।